Hello and welcome to another video of Career Map Online YouTube channel. আমি তোমাদের সায়ন্তন স্যার। আজকে আমরা নিয়ে এসেছি যে আমাদের আপকামিং এমটিএস এক্সাম যেটা আসছে আমাদের সামনে, সেই এমটিএস এক্সাম রিলেটেড কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স সায়েন্সের উপর, অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির উপর। তো ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থেকে বাছাই করা বেশ কিছু কোয়েশ্চেন, 40টা কোয়েশ্চেন আজকে আমরা এই যে ভিডিওতে আমরা এখানে ডিসকাস করব। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স হিসেবে তোমরা বলতে পারো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে আমরা পিক করেছি। এই কোয়েশ্চেন্সগুলো আসার কিন্তু ভবিষ্যতে প্রভূত সম্ভাবনা রয়েছে, এবং এই সাথে যে কোয়েশ্চেন্সগুলো রিলেটেড অন্যান্য যে টপিক আমরা সেগুলো একটু ডিসকাস করব। তোমরা আমাদের সঙ্গে থাকো। তো আমাদের প্রথমে আমরা একটু বলে দিই কোয়েশ্চেন্সগুলো স্টার্ট করার আগে, আমরা ফিজিক্সের কিছু কোয়েশ্চেন্স, বায়োলজির কিছু কোয়েশ্চেন্স এবং কেমিস্ট্রির কিছু কোয়েশ্চেন্স রেখেছি। কেমিস্ট্রির মধ্যে মেনলি দুটো খুব ইম্পর্টেন্ট টপিক, আমাদের অ্যাটমিক স্ট্রাকচার এবং মেটাল, নন মেটালস, অ্যালয়েস, এগুলোর উপরে কিছু কোয়েশ্চেন্স রাখা হয়েছে। ফিজিক্সে মেনলি হিট, কারেন্ট, ইলেকট্রিসিটি এবং তার সাথে লাইট অপটিক্সের উপর কিছু কোয়েশ্চেন্স রাখা হয়েছে। বায়োলজিতে আমরা এন্টায়ার যতগুলো কোয়েশ্চেন্স রেখেছি, পুরো এই আজকের এই ভিডিওতে যতগুলো কোয়েশ্চেন আমরা ডিসকাস করবো সবকটা কিন্তু ডেফিসিয়েন্সি ডিজিজের উপর, ঠিক আছে। এই কোয়েশ্চেন্সগুলো প্রিভিয়াস ইয়ারে ফ্রিকোয়েন্ট টাইম আসতে দেখা গেছে বিভিন্ন সেটে, বিভিন্ন শিফটে। তো সেই জন্য এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা একদম শেষ পর্যন্ত 40টা কোয়েশ্চেন দেখো, এবং যদি সম্ভব হয় তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে সাথে কমেন্ট বক্সে তোমাদের অ্যান্সারটা ড্রপ করে দিতে পারো, তারপর দেখে নিতে পারো যে এটা তোমাদের সাথে মিলছে কিনা। তো আমরা শুরু করি। আমাদের প্রথমে রয়েছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি প্রথম কোয়েশ্চেন যেটা আসছে, হোয়াট ইজ দ্য রিলেটিভ চার্জ অফ এ প্রোটন অ্যান্ড নিউট্রন? এসএসসি এমটিএস 15/6/2023, জাস্ট আগের বছরের কোয়েশ্চেন এটা, যে আফটারনুন শিফটের কোয়েশ্চেন এটা। তো কোয়েশ্চেনটা কি বলছে, হোয়াট ইজ দ্য রিলেটিভ চার্জ অফ এ প্রোটন অ্যান্ড এ নিউট্রন? ঠিক আছে, রিলেটিভ চার্জ প্রোটন বা নিউট্রনের কত? অপশনসগুলো কি কি আছে, -1, +1 রেসপেক্টিভলি, +1, -1, +1 0, -1 0। তো এখানে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন সি, +1 and 0, +1 and 0 রেসপেক্টিভলি। এখানে কীরকম বলেছিল, অর্ডারটা কীরকম রয়েছে, প্রোটন আর নিউট্রনের। তাহলে প্রোটনের রিলেটিভ যে চার্জ সেটা হচ্ছে কত, +1 প্রতিটি প্রোটনের। আর নিউট্রন হচ্ছে নিউট্রাল ইন চার্জ হয়। ইলেকট্রিসিটি ওয়াইজ যদি দেখি, নিউট্রনের কিন্তু কোনো ইলেকট্রিসিটি থাকে না, ওদের চার্জ 0 হয়, তাই নিউট্রনেরটা কত হয়ে যাচ্ছে, 0। এখন এই রিলেটিভ চার্জ কি, দেখো প্রোটন নিউট্রনের কিন্তু একটা অ্যাকচুয়াল চার্জ হয়, ঠিক আছে। আমরা এখানে যেখানে আমরা তিনটে যে সাব অ্যাটমিক পার্টিকেলস রয়েছে, মেন সাব অ্যাটমিক পার্টিকেলস ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, তাদের চার্জ অ্যান্ড মাস এখানে ডেটাগুলো দিয়ে দিয়েছি। যেখানে দেখা যাচ্ছে যে ইলেকট্রনের অ্যাকচুয়াল যে এলিমেন্টারি চার্জ যেটা হয় সেটা কত হয়, 1.60217662। এটা অ্যাপ্রক্সিমেশনে 1.602 ধরা হয়, ইন্টু 10⁻⁻19 কুলম্বস। এটা হচ্ছে এর এলিমেন্টারি বা অ্যাকচুয়াল চার্জ হয়ে যাচ্ছে ইলেকট্রনের। সেটা তোমরা যদি দেখো ঠিক দেখতে পাবে, প্রোটনের যে চার্জ সেটাও কিন্তু সেম, জাস্ট ইলেকট্রনেরটা ছিল নেগেটিভ চার্জ, প্রোটনেরটা হয়ে যাচ্ছে সেম ভ্যালু বাট ইন পজিটিভ চার্জ, ঠিক আছে। ওখানেও যা এখানেও তাই রয়েছে। তো এখানে ওই জন্য কী করা হয় না, এই যে এই হিউজ একটা নাম্বার আমরা দেখতে পাচ্ছি, এই এত বড় নাম্বারটাকে আমরা অ্যাভয়েড করি ফর দ্য সেক অফ ক্যালকুলেশনস। তো ক্যালকুলেশনের কনভেনিয়েন্সের জন্য আমরা কী করি না, একটা ইলেকট্রনের চার্জকে -1 ধরে নিই, একটা ইলেকট্রনের চার্জকে আমরা -1 ধরে নিই, আর একটা প্রোটনের চার্জকে +1 ধরে নিই, ঠিক আছে। এবং এই অনুযায়ী আমরা ক্যালকুলেশনটা করতে থাকি। তো সেইটাই এই 1 +1 -1টাকে বলা হয় রিলেটিভ চার্জ। তো সেখানে ইলেকট্রনের রিলেটিভ চার্জ হচ্ছে -1, প্রোটনের রিলেটিভ চার্জ হচ্ছে +1, আর নিউট্রনের যেহেতু কোনো চার্জ নেই তাহলে ওটা হয়ে যাচ্ছে নিউট্রাল বা 0। মাস ওয়াইজ যদি দেখো, মাস ওয়াইজ দেখতে পাবে ইলেকট্রনের মাস কত, 9.1093856 ইন্টু 10⁻⁻13 কিলোগ্রাম। এটা হচ্ছে ইলেকট্রনের মাস, একটা ইলেকট্রনের মাস, খুবই কম, খুবই নগণ্য। আর সেখানে প্রোটনের কত হয়ে যাচ্ছে, প্রোটনের হচ্ছে 1.67262171 ইন্টু 10⁻⁻27 কিলোগ্রাম। এখানে যেটা -31 ছিল, এখানে সেটা -27 হয়ে গেছে, মানে মাস অনেকটা বেড়ে গেছে। এবং যদি দেখো নিউট্রনের ক্ষেত্রে, নিউট্রনের অ্যাপ্রক্সিমেটলি অলমোস্ট প্রায় সেম, নিউট্রনের কিছুটা বেশি হয় প্রোটনের থেকে, ঠিক আছে, অলমোস্ট প্রায় সেম, ঠিক আছে। এখানে যেটা এইটা 67262117 আছে, এখানে
492735 আছে, ঠিক আছে। এইখানে এটা 2 রয়েছে, এটা জাস্ট 4 হয়ে যাচ্ছে আর পরে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো মানে আমি এটা এই কারণেই বলছি, কারণ এইরকম কোয়েশ্চেনও আসতে পারে হয়তো যে অ্যাটমের মধ্যে যে সাবঅ্যাটমিক পার্টিকলসগুলো থাকে তার মধ্যে সবথেকে বেশি মাস কার, তখন কিন্তু একটা স্লাইডলি এই ফ্র্যাকশন অফ পয়েন্টে যদি দেখো নিউট্রনের কিন্তু মাসটা বেশি, আমরা যদি কম্পেয়ার করি প্রোটনের সাথে তার থেকে, ঠিক আছে। তো তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম, অ্যাটমের 3টে সাবঅ্যাটমিক পার্টিকেলস পেলাম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যাদের রিলেটিভ মাসগুলো, যাদের আমরা মাসগুলো পেলাম এবং রিলেটিভ চার্জ, এলিমেন্টারি চার্জগুলোর ব্যাপারে আমরা জানতে পারলাম, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আগের কোয়েশ্চেনটা আরেকবার চলে যাই, যদি দেখি তাহলে প্রোটন আর নিউট্রনের বলতে চেয়েছে, প্রোটন আর নিউট্রনের রিলেটিভ চার্জ কত হয়ে যাচ্ছে, অপশন সি, প্রোটনের +1, নিউট্রনের 0। নেক্সট কোয়েশ্চেন আসছে, কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট দ্য থার্ড অরবিট অফ এম শেল ক্যান হ্যাভ। এখানে মনে রাখবে যে এম শেল যেটা বলা হচ্ছে, একটা ইলেকট্রনের, একটা অ্যাটমের যে নিউট্রন, এই নিউক্লিয়াস যেটা থাকে, যেখানে প্রোটন আর নিউট্রন থাকে, তাকে ঘিরে কি থাকে, বিভিন্ন অরবিটস থাকে, যে অরবিটসগুলোকে নাম করা হয় কি দিয়ে, কে, এল, তারপরে যেটা আসবে সেটা এম, তারপরে এন, ও, পি, কিউ, এরকমভাবে কিউ পর্যন্ত নাম দেওয়া হয়। এবং কে যেটা, যেহেতু এটা ফার্স্ট অরবিট, তাহলে কে এদের প্রত্যেকটা অরবিটের একটা করে নাম্বার হয়, যেটাকে বলা হয় প্রাইমারি কোয়ান্টাম নাম্বার, প্রাইমারি কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। এই প্রাইমারি কোয়ান্টাম নাম্বারটা কি, জাস্ট এদের সিরিয়াল নাম্বার যেটা, সেটাই হচ্ছে প্রাইমারি কোয়ান্টাম নাম্বার। যেমন কে হচ্ছে প্রথম রয়েছে, তাহলে কে এর প্রাইমারি কোয়ান্টাম নাম্বার কত হবে, কে এর প্রাইমারি কোয়ান্টাম নাম্বার হবে 1, ঠিক আছে। এল দ্বিতীয় রয়েছে, এল এর প্রাইমারি কোয়ান্টাম নাম্বার কত হবে 2, এম তৃতীয় রয়েছে, এম এর হবে 3, সেমভাবে এন এর 4, ও এর 5, পি এর 6, কিউ এর 7। এই প্রাইমারি কোয়ান্টাম নাম্বারটাকে আমরা এন দিয়ে বোঝাই, আমি একটু পরের ডিটেলসটা তোমাদের দেখিয়ে দিই। তো এই প্রাইমারি কোয়ান্টাম নাম্বারকে আমরা এন দিয়ে বোঝাই, এই যে সরি প্রাইমারি না, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটাকে আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা বাংলায় যেটাকে বলা হয়, যে 4টে কোয়ান্টাম সংখ্যা থাকে তার মধ্যে এটা হচ্ছে প্রথম মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তো এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা এন দিয়ে বোঝাচ্ছি, এবং আমাদের ফর্মুলাটা কি হচ্ছে 2n²। কিসের ফর্মুলা, ফর্মুলাটা হচ্ছে এখানে যেটা জানতে চেয়েছে আমাকে কোয়েশ্চেনে, আরেকবার যদি আমরা আসি, যে কি বলছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট দ্য থার্ড অরবিট অর এম শেল ক্যান হ্যাভ। তাহলে একটা শেল, একটাই অরবিট যেগুলো থাকছে, এই অরবিট হাইয়েস্ট ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন হোল্ড করতে পারে তার ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে 2n², ঠিক আছে। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো, ফর্মুলাটা দাঁড়ালো 2n², যেখানে n হচ্ছে কি কোয়ান্টাম নাম্বার, কোন কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, না এদের যে ক্রম, যে অর্ডারে রয়েছে সেটাই হচ্ছে ওদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে 2n²। এবারে এইগুলো আমরা যাই দিক না কেন, এম শেল, তোমরা শুধু এখানে মনে রাখবে এই শেলের অর্ডারগুলো কীরকম, তাহলে শেলের অর্ডারগুলো কে তে এন কত হচ্ছে, কে এর ক্ষেত্রে n1, ঠিক আছে। এল এ এন কত হচ্ছে 2, ঠিক আছে। এরকমভাবে মনে রাখবে কে, এল, এম, এন, ও, পি, কিউ। তাহলে কে তে যদি 1 হয়, এম এ ওটা কত হয়ে যাচ্ছে, এম এ হয়ে যাচ্ছে 3, এন এ হয়ে যাচ্ছে 4, ওতে হয়ে যাচ্ছে 5, পিতে হয়ে যাচ্ছে 6, কিউতে হয়ে যাচ্ছে 7। তাহলে এইবারে আমরা কি করব, এবার ধরে নিচ্ছে আমাকে এখানে কি বলেছে, এম শেলে কতগুলো ইলেকট্রন রয়েছে। তাহলে এম শেলে এন কত, এম শেলের ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হয়ে যাচ্ছে 3। তাহলে আমরা 2n² এই ফর্মুলাতে যদি আমি বসাই 2 × 3n², তার মানে কত হচ্ছে, 3n² মানে 9, 9 × 2 কত হয়ে যাচ্ছে 18টা। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, অপশন সি 18। আমি পরের এটা একবার একটু দেখিয়ে দিই, এখানে দেখলেই তোমরা বুঝতে পারবে। এই যে আমরা 2n² ফর্মুলায় ফেলেছি এখানে ফর কে সেল, যেখানে n হচ্ছে কত 1, তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো, 2 × 1² মানে 2টো। এল সেল, এল অরবিট যেটা, সেখানে n এর ভ্যালু কত 2, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2, তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন নাম্বার কত 2 × 2² মানে 8। এম সেল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 3 নম্বর, ম্যাক্সিমাম ইলেকট্রন কত হচ্ছে 2 × 3⁻², মানে 18। সেমভাবে এন সেলের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4, ম্যাক্সিমাম ইলেকট্রন কত হচ্ছে 2⁴ মানে হয়ে যাচ্ছে কত 32। তাহলে এইভাবে আমরা কিন্তু যে কোনো সেলে, যে কোনো অরবিটে আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারি। তোমরা এই ফর্মুলাটা জানা থাকলে কে, এল, এম, এন, ও, পি, কিউ, যেটার যার কোয়ান্টাম নাম্বার সেই অনুযায়ী বসিয়ে দেবে, হয়ে যাবে। শুধু মনে রাখতে হবে কে হচ্ছে 1, তাহলে সেই অনুযায়ী অর্ডারে কোনটার কোয়ান্টাম নাম্বার কত আসবে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত আসবে তোমরা জেনে যাবে। তারপর 2n² ফর্মুলাতে n এর জায়গায় ওই ভ্যালুটা বসিয়ে দিলেই তোমাদের অ্যান্সার চলে যাচ্ছে।
আসছে এবারে কোয়েশ্চেন নাম্বার 3 তে, হোয়াট ডাজ ইট মিনস হোয়েন অ্যান অবজেক্ট হ্যাজ এ পজিটিভ চার্জ। আচ্ছা, একটা অবজেক্ট যখন পজিটিভলি চার্জড হয় তার মানে সেটা কি বোঝাচ্ছে? অপশনসগুলো দেখে নেওয়া যাক। এটাও 2023-এর এসএসসির কোয়েশ্চেন্স, তোমরা দেখতে পাচ্ছ এসএসসি এমটিএস এর কোয়েশ্চেন্স। ইট হ্যাজ মোর ইলেকট্রন দ্যান প্রোটন, যেটা একদমই হবে না। কেন হবে না? কারণ ইলেকট্রন যদি প্রোটনের থেকে বেশি থাকে তার মানে তার নেট চার্জ হয়ে যাবে নেগেটিভ। ইট হ্যাজ মোর প্রোটন দ্যান ইলেকট্রনস, এইটা আমার অ্যান্সার হবে। কেন? কারণ প্রোটন বেশি ইলেকট্রন কম থাকলে তবে সেটা কিন্তু একটা পজিটিভলি চার্জড আয়ন বা পজিটিভলি চার্জড অবজেক্টে কনভার্ট করতে পারবে। ঠিক আছে, নিউট্রনের এখানে কোনো রিলেশনই নেই, চার্জের সাথে নিউট্রনের কোনো রিলেশন নেই, তাহলে এই দুটো হবে না, সি ডি হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাচ্ছে? অপশন বি। Question number 4, according to Dalton's atomic theory, atoms combine the ratio of small whole number to form. তাহলে অ্যাটম যেগুলো থাকে তারা স্মল হোল নাম্বারের রেশিওতে কম্বাইন করে কি তৈরি করে, যেগুলো আমরা রিয়াকশনে যেগুলো দেখেছি। কি কি আছে? নিউট্রন, যেটা একদমই হবে না। মলিকিউলস হবে না। প্রোটন হবে না। হবে কোনটা? হবে হচ্ছে কম্পাউন্ডস, কম্পাউন্ড ফর্ম করে। তোমরা বলবে স্যার আমরা তো দেখেছি কেমিক্যাল ইকুয়েশনস যখন করা হয় তখন ডিফারেন্ট রেশিওতে অ্যাটমসগুলো কম্বাইন করে সেখানে একটা কম্পাউন্ড, সেখানে একটা মলিকিউলস তৈরি করছে। যেমন আমি বলতে পারি যে 4টে হাইড্রোজেন এবং একটা কার্বন মিলে কি তৈরি করছে? সি প্লাস 2 H2, মানে টোটাল 4টে হাইড্রোজেন অ্যাটম মিলে তৈরি করছে কি? CH4। এটা হওয়ার কথা ছিল, তাই তো? তাহলে তো এখানে যেটা ফর্ম করছে সেটা তো একটা CH4 এর মলিকিউল তৈরি হচ্ছে। একই রকমভাবে আমরা দেখেছি 2 হাইড্রোজেন H2 তার সাথে অক্সিজেন মিলে কি তৈরি করছে? এখানে কি তৈরি করছে? H2O তৈরি করছে। তাহলে এগুলো তো সব তো মলিকিউলস। তাহলে কেন আমরা কম্পাউন্ড বললাম? মলিকিউলস কেন বলছি, কম্পাউন্ড কেন মানে মলিকিউলস কেন বলছি না, কম্পাউন্ডস কেন বলছি? তার মেন কারণটা হলো, এটা জানবে যে ডাল্টন ইনি 1808 সালে যখন প্রথম অ্যাটমের একটা সিস্টেমেটিক ডেফিনিশনস বা একটা অ্যাটমিক থিওরি পোস্টুলেটস করেন, তখন কিন্তু মলিকিউলসের ব্যাপারে কেউ জানতো না। তো এখানে আমাদের কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেনটা বলা হয়েছে অ্যাকর্ডিং টু ডাল্টনস অ্যাটমিক থিওরি। তাহলে আমাদের থিওরি নয় বা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা নয়, ডাল্টনের থিওরি। খুব ট্রিকি কোয়েশ্চেন্স। ডাল্টনের অ্যাটমিক থিওরি অনুযায়ী অ্যাটমরা যখন কম্বাইন করছে তখন সেটা কি ফর্ম করছে? সেটা মলিকিউল হতে পারতো, কিন্তু এখানে হবে না। কেন এখানে হবে না? এই কারণে, কারণটা অ্যাকর্ডিং টু ডাল্টনস থিওরি জানতে চেয়েছে। এবং ডাল্টনের থিওরি যখন পোস্টুলেটস করেছিলেন তখন কিন্তু আমরা মলিকিউলসের ব্যাপারে কিছু জানতাম না। মলিকিউলস অনেক পরে আমেদিও অ্যাভোগাড্রো আবিষ্কার করেছিলেন। ডাল্টনের সময় কিন্তু মলিকিউলসের ব্যাপারে কোনো আইডিয়া ছিল না। তাহলে ডাল্টনস বলেছিলেন কিন্তু এরা কম্পাউন্ড ফর্ম করে। ঠিক আছে, কম্পাউন্ড বা যৌগ ফর্ম করে। তো জন ডাল্টন কনসিডার দ্য ফাদার অফ মডার্ন অ্যাটমিক থিওরি বলা হয়। এর আগে তোমরা জানো আমাদের ভারতীয় বিজ্ঞানী কনাদ, তিনি এবং গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, এরা অ্যাটমের ব্যাপারে বলেছিলেন ঠিকই, কিন্তু প্রথম অ্যাটমকে একটা গুছিয়ে একটা প্রপারলি অর্গানাইজডভাবে যিনি এস্টাবলিশ করেছিলেন অ্যাটমের ব্যাপারে তিনি হচ্ছেন জন ডাল্টন। 1808 সালে করেছিলেন এবং তার অ্যাটমিক থিওরিতে ছিল এইগুলো, যেখানে প্রথম যেটা বলা ছিল অ্যাটমস আর ইনডিভিজিবলস, অ্যাটমকে ভাঙা যায় না। অ্যাটমস হচ্ছে স্মলেস্ট পার্টিকেলস, যেটা পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়েছে। দেখা গেছে অ্যাটমসকে ভাঙা যায়। তার আরেকটা কথা ছিল অ্যাটমিক থিওরিতে, অ্যাটমস আর দ্য সেম এলিমেন্টস আর আইডেন্টিক্যাল, অর্থাৎ একই এলিমেন্ট যদি হয় তার সমস্ত অ্যাটম সেম হবে। এটাও পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়েছে আইসোটোপ আবিষ্কারের পরে। অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস আর ডিফারেন্ট এলিমেন্টসের অ্যাটমরা কিন্তু ডিফারেন্ট হবে, এটাও ভুল দেখা গেছে আইসোমার, আইসোটোপ, এই আইসোটোন, আইসোবার আবিষ্কারের ফলে। অ্যাটমস কম্বাইন্স ইন হোল নাম্বার রেশিওস, অ্যাটমসরা সবসময় হোল নাম্বার রেশিওতে কম্বাইন করে এবং সেখানে বলেছিলেন অ্যাটমস ডিফারেন্ট এলিমেন্টস ক্যান কম্বাইন ইন হোল নাম্বার রেশিওস টু ফর্ম কেমিক্যাল কম্পাউন্ডস। দেখো এইটাই হচ্ছে কথা, কেমিক্যাল কম্পাউন্ডস। অ্যাটম কিন্তু মলিকিউলস বলেননি। অ্যাটম রিঅ্যারেঞ্জ ইন কেমিক্যাল রিয়াকশনস, এবং কেমিক্যাল রিয়াকশনের সময় অ্যাটমরা রিঅ্যারেঞ্জ হয়। তো এই 1, 2, 3, 4, 5টা, এই 5টা ছিল। 5টা হচ্ছে বেসিক points from Dalton's atomic theory. চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নন মেটাল দ্যাট ক্যান এক্সিস্ট ইন ডিফারেন্ট ফর্ম? এর মধ্যে কোনটা একটা নন মেটাল যেটা ডিফারেন্ট ফর্মে থাকতে পারে? সেটা হচ্ছে আমাদের কার্বন। কার্বন ডিফারেন্ট ফর্ম বলতে কি, এগুলোকে বলা হয় অ্যালোট্রপস, অ্যালোট্রপস অফ কার্বন। কার্বন বেসিক্যালি অ্যাটমিক নাম্বার কার্বনের কত? 6 হয়, কার্বনের অ্যাটমিক নাম্বার 6 নম্বর। এটা 14th গ্রুপে রয়েছে। কোন 14th গ্রুপ? আমি একটু চলে যাই পরে আমাদের পর্যায় সারণীতে বা পিরিয়ডিক টেবিলে। দেখো এখানে পরপর গ্রুপগুলো রয়েছে, লম্বা লম্বা যে কলমগুলো দেখছো সেগুলো গ্রুপ। তার গ্রুপ ফার্স্ট, গ্রুপ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এই যে
14 এ গিয়ে গ্রুপ 14 এ গিয়ে আমরা পাচ্ছি কাকে, কার্বনকে, যেটার অ্যাটমিক নাম্বার কত 6। তো গ্রুপ 14 এ বিলং করছে, এটা একটা টেট্রাভ্যালেন্ট, মানে এর ভ্যালেন্সি বা যোজ্যতা হচ্ছে কত 4, which makes a chemical bond with 4 ইলেকট্রন, 4টি ইলেকট্রনের সাথে কেমিক্যাল বন্ড ফর্ম করতে পারে। ইচ ফর্ম অফ কার্বন ইজ কল্ড অ্যান অ্যালোট্রপস। ঠিক আছে, তাহলে কার্বনের ফর্মসগুলোকে বলা হচ্ছে কি অ্যালোট্রপস। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট আছে যেমন ডায়মন্ড। ঠিক আছে, ডায়মন্ড এটা হচ্ছে কার্বনের অ্যালোট্রপস। হিরে, ঠিক আছে, চকচক করলেও অ্যাকচুয়ালি কিন্তু হিরে কার্বনেরই অ্যালোট্রপস, যেখানে একটা হেক্সাগোনাল শেপে ক্রিস্টালাইন ফর্মে থাকে। ঠিক আছে, তো কার্বনের হার্ডেস্ট অ্যালোট্রপস, এবং শুধু কার্বনের কেন, যত ধরনের জিনিসপত্র পাওয়া যায় তার মধ্যে এখনো পর্যন্ত হার্ডেস্ট মেটেরিয়াল হচ্ছে কিন্তু ডায়মন্ড। ঠিক আছে, আর এছাড়া গ্রাফাইট কার্বনের আরেকটা অ্যালোট্রপস, যেটা কিনা ইলেকট্রিসিটি অ্যান্ড হিট কন্ডাক্ট করতে পারে। ঠিক আছে, এবং একমাত্র নন মেটাল যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। ডায়মন্ড হিট কন্ডাক্ট করতে পারে, গ্রাফাইটে হিট কন্ডাক্ট করতে পারে, কিন্তু ডায়মন্ড ইলেকট্রিসিটি কনভার্ট করতে পারে না, গ্রাফাইট কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। ঠিক আছে, এই এরকম আরও কিছু একটা অ্যালোট্রপ রয়েছে, C60 একটা অ্যালোট্রপ রয়েছে মনে রাখবে, যেটাকে বলা হয় ফুলারিন, যেটা এইডস রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের অ্যামরফাস অ্যালোট্রপস রয়েছে, ফর এক্সাম্পল যদি আমরা দেখি গ্যাস কার্বন, কয়লা, মানে চারকোল যেটাকে বলা হয়, চারকোল, গ্যাস কার্বন, এগুলো সব কিন্তু কার্বনের অ্যালোট্রপসের মধ্যে আসছে, ডিফারেন্ট ফর্মে এরা থাকছে। Next, which chemicals elements with atomic number 35 has a dark reddish brown liquid? তাহলে ডার্ক রেডিশ ব্রাউন লিকুইড, এখান থেকেই আমরা পেয়ে যাচ্ছি উত্তরটা কি হবে, উইথ আ বার্নিং পাঞ্জেন্ট অডর। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ব্রোমিন। অপশন ডি ব্রোমিন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, অ্যাটমিক নাম্বার 35 ব্রোমিনের, এখান থেকে এটাও জানা গেল। তাহলে ব্রোমিন বিআর দিয়ে আমরা বোঝাই, এটা কি আছে, ইট ইজ আ থার্ড হ্যালোজেন। ব্রোমিনকে আমরা পরে পিরিয়ডিক টেবিলে তোমাদের একটু দেখাই। পিরিয়ডিক টেবিলে দেখো এদিক থেকে আমাদের 1 2 3 করে গুনতে গুনতে এইটা কার্বন ছিল আমাদের 14তে, গ্রুপ 14-এ 15 16 17, এই গ্রুপ 17-এ যারা রয়েছে, একদম গ্রুপ 17-এ যারা রয়েছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এরা সবাই কিন্তু এদেরকে বলা হয় হ্যালোজেন কম্পাউন্ডস। ঠিক আছে, জেনারেলি সল্ট ফর্ম করে এরা। ঠিক আছে, তো এখানে এই যে 35 দেখতে পাচ্ছ, এখানে ব্রোমিন, ব্রোমিনের যদি পিরিয়ডিক টেবিলের লোকেশনটা দেখি, পিরিয়ডিক্যালি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থে রয়েছে। ঠিক আছে, আর যদি আমরা গ্রুপ ওয়াইজ দেখি, এটা গ্রুপ 17-এ রয়েছে, তাহলে 4th পিরিয়ড 17th গ্রুপে রয়েছে ব্রোমিন। ঠিক আছে, ব্রোমিনের তার ব্যাপারে তাহলে কি জানতে পারলাম, ব্রোমিনের হচ্ছে বিআর ওর ফর্মুলা, যেটা কি বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয় ব্রোমিন দিয়ে, যাদের ভেরিয়াস ইউজ আছে। ফর এক্সাম্পল এগ্রিকালচারে বিভিন্ন ফার্টিলাইজার, পেস্টিসাইডস ইউজ করা হয় ব্রোমিন দিয়ে, স্যানিটেশন ইউজ করা হয়, ফায়ার রিটার্ডেন্টস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ফায়ার রিটার্ডেন্টসে ব্রোমিন ইউজ করে, যেটার নাম হচ্ছে BFR, ব্রোমিন বেসড ফ্লেম রিটার্ডেন্টস, মূলত ইলেকট্রিক বা উডস, ঠিক আছে, ফার্নিচার টাইপের বা ইলেকট্রিক কোনো কিছু থেকে যদি আগুন লাগে, তাহলে সেখানে কিন্তু আমাদের এই BFRS ইউজ করা হয়, ব্রোমিন বেসড ফ্লেম রিটার্ডেন্টস। ঠিক আছে, আগুন নেভানোর কারণে, বা আগুন ঠিক নেভানোর কারণে বলানো যায় না, এটা হচ্ছে আগুনকে বেশি ছড়িয়ে যেতে দেয় না কোথাও। ঠিক আছে, সেই জন্য এদেরকে রিটার্ডেন্টস বলা হচ্ছে, এক্সটিংগুইশার বলা হচ্ছে না। আচ্ছা, 7 কি বলছে, 7 নম্বর কোয়েশ্চেন, an image of which of the following element is shown by the map of Cyprus from which the elements got its name? সাইপ্রাস, এখান এটা সাইপ্রাস থেকে এসে ওই এলিমেন্টার এলিমেন্টার নামটা কি, 4টা অপশন ছিল, সিলভার, কোবাল্ট, কপার, সালফার। আমি তোমাদের নামটা এলিমেন্টার নামটা বলে তোমরা বুঝতে পারবে। সাইপ্রাসের সাথে মিল কোনটা রয়েছে তোমরা বলো। এখানে সাইপ্রাসের সাথে এখানে সি দিয়ে কোবাল্ট দেখছি, কপার দেখছি, কিন্তু যদি দেখি কপারের যে ল্যাটিন নেম সেটা হচ্ছে কিউপ্রাসটা এসছে কিন্তু সাইপ্রাস থেকে। তো তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কোনটা, কপার। কপারের ব্যাপারে একটু যদি দেখি, সিইউ দিয়ে প্রকাশ করা হয়, অ্যাটমিক নাম্বার কত 29। ইট ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট, যে কারণে আমাদের যে তার ব্যবহার করা হয় ডোমেস্টিক যে সার্কিট তৈরির ক্ষেত্রে, সেখানে কিন্তু আমাদের কপার ওয়্যার ইউজ করা হয়। ইট ইজ ইন গ্রুপ 11 অ্যান্ড পিরিয়ড 4, গ্রুপ 11 অ্যান্ড পিরিয়ড 4 অ্যান্ড ব্লক ডি অফ দ্য পিরিয়ডিক টেবিল। এবং মানুষের ব্যবহার করা প্রথম মেটাল ছিল কিন্তু কপার। ঠিক আছে, এটা ওই পয়েন্টটা মনে রেখে দেবে। ফার্স্ট মেটাল যেটা হিউম্যান ইউজ করেছিল দ্যাট ওয়াজ কপার। ঠিক আছে, লোহারও আগে কপার ব্যবহার করা হয়েছিল। তো কপারের পজিশনটা এখানে যদি দেখি, এই যে 11 গ্রুপ, আর পিরিয়ড ওয়াইজ এটা কত 1 2 3 4, 4th পিরিয়ড 11th গ্রুপ। এই যে মাঝখানে এই যে গ্রুপটা, এই পোর্শনটাকে বলা হয় ডি ব্লক এলিমেন্টস। ঠিক আছে, এদেরকে বলা হয়
পিরিয়ডিক টেবিলের ডি ব্লক এলিমেন্টস, ঠিক আছে। এই জন্য দেখবে তোমাদের আগে আমরা যেখানটা দেখালাম এখানটায় বলা ছিল যে ব্লক ডি যে রয়েছে, ঠিক আছে, তাহলে এদেরকে বলা হচ্ছে ডি ব্লক এলিমেন্ট, ঠিক আছে। এই গেল। এছাড়া আমাদের এই পিরিয়ডিক টেবিল পরে আমরা যখন ক্লাস করবো আমরা দেখাবো যে এই ফার্স্ট দুটো কলামকে বলা হচ্ছে এস ব্লক, পরের দিকের এইগুলোকে বলা হচ্ছে আমাদের পি ব্লক, এবং নিচে এরা দুজন রয়েছে এদেরকে বলা হচ্ছে এফ ব্লক। তাহলে এইগুলো হচ্ছে এস ব্লক, এখান থেকে এই অবধি হচ্ছে পি ব্লক, ঠিক আছে, এস পি ডি এফ, ঠিক আছে, যে আমাদের সাব অরবিটসগুলো রয়েছে তার থেকে আসছে এইগুলো মূলত, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আইসোটোপ। আইসোটোপের ক্যারেক্টারিস্টিক্স কোনটা? সেম নিউট্রন অ্যান্ড সেম প্রোটন, একদমই নয়। সেম অ্যাটমিক নাম্বার অ্যান্ড ডিফারেন্ট মাস নাম্বার, হ্যাঁ এইটা হয়ে যাবে আমাদের আইসোটোপের ক্যারেক্টারিস্টিক। আইসোটোপ কাদের বলা হয় আমরা একটু দেখে নিই। আইসোটোপের ডেফিনেশনটা কি বলছে? আইসোটোপস আর অ্যাটমস অফ দ্য সেম কেমিক্যাল এলিমেন্টস দ্যাট হ্যাভ দ্য সেম নাম্বার অফ প্রোটনস, সিমিলার নাম্বার অফ প্রোটনস, এবং সেই জন্য তাদের অ্যাটমিক নাম্বারটাও সিমিলার হয়, বাট ডিফার ইন নাম্বার অফ নিউট্রনস ইন দেয়ার অ্যাটমিক নিউক্লিয়াই, ঠিক আছে। তাহলে নাম্বার অফ নিউট্রনসটা এদের কী হয়ে যাচ্ছে? নাম্বার অফ নিউট্রনসটা এদের ডিফারেন্ট হচ্ছে, এবং সেই কারণে এদের মাস নাম্বারটা কি হয়ে যাচ্ছে? আলাদা হয়ে যাচ্ছে। দিস ভেরিয়েশনস ইন নিউট্রন নাম্বার রেজাল্টস ইন ডিফারেন্ট মাস নাম্বার। এক্সাম্পল কি? কার্বন 12, কার্বন 13 আর কার্বন 14। তোমরা জানো এই কার্বন 14 কে ইউজ করা হয় রেডিও অ্যাক্টিভ, যে রেডিও কার্বন ডেটিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। এটা একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপস অফ কার্বন। তো কার্বনের আমি তোমাদের যদি বলি, আমি এখানে সাইডে লিখছি, কার্বন যদি আমি লিখি, কার্বনের মাস নাম্বার হচ্ছে 6, তাহলে 6, এই যে কার্বন 12 যেটা বলা, সরি মাস নাম্বার নয়, অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, অ্যাটমিক নাম্বারটা লেখা হয় নিচে এরকমভাবে, মাস নাম্বারটা লেখা হয় ওপরে। তাহলে নর্মাল কার্বন যেটা ম্যাক্সিমাম অ্যামাউন্টের নেচারে পাওয়া যায় সেটাকে বলা হয় কার্বন 12, সেটাকে আমরা লিখি এরকমভাবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রোটন নাম্বার কত? প্রোটন নাম্বার হচ্ছে 6, ওর ইলেকট্রন নাম্বারও 6, আর নিউট্রন নাম্বার কত হয়ে যাচ্ছে? নিউট্রন নাম্বার হয়ে যাচ্ছে, সবসময় করতে হয় মাস নাম্বার থেকে অ্যাটমিক নাম্বার বিয়োগ করতে হয়, তাহলে 12 - 6 = 6 হয়ে যাচ্ছে ওর নিউট্রন নাম্বার। অন্যদিকে আর একটা যেটা আছে আমাদের C6 কার্বন, যেটা আমাদের বলা হচ্ছে কার্বন 13। কার্বন 13 যদি আমরা দেখি সেখানে প্রোটন নাম্বার কত? দেখো প্রোটন নাম্বার সে এখানে যা ছিল এখানেও তাই থাকছে, 6 থাকছে। প্রোটন 6 থাকলে ইলেকট্রনও 6টা থাকবে, এখানেও ছিল এখানেও আছে, কিন্তু নিউট্রন নাম্বারটা এখানে কত হয়ে যাচ্ছে? নিউট্রন নাম্বারটা হয়ে যাচ্ছে মাস নাম্বার, অর্থাৎ 13 মাইনাস আমাদের যে অ্যাটমিক নাম্বার মানে 6, তার মানে কত হয়ে যাচ্ছে? তাহলে হয়ে যাচ্ছে এটা হচ্ছে 7। তাহলে এখানে যেটা ছিল 6 মাস নিউট্রন নাম্বার, এখানে হয়ে গেল 7, ঠিক আছে। তারপরে আমরা লাস্ট C14 যদি দেখি, C14 6, এখানেও দেখো প্রোটন নাম্বার আগের মতোই 6, আচ্ছা ইলেকট্রন নাম্বার কত? ইলেকট্রন নাম্বারও সেম 6, বাট নিউট্রন নাম্বারটা কত হয়ে যাচ্ছে? নিউট্রন নাম্বার হয়ে যাচ্ছে 14 - 6 সমান কত হয়ে যাচ্ছে? 8। তাহলে নিউট্রন নাম্বারটা একবার 6, একবার 7, একবার 8 হয়ে যাচ্ছে। সেই কারণে এদের কিছু নেচার চেঞ্জ হয়, কিন্তু যদি কেমিক্যাল নেচার ওয়াইজ দেখি এরা তিনটেই কিন্তু কার্বন। কেন তিনটে কার্বন? কারণ মনে রাখবে কেমিক্যাল নেচার কোনো একটা এলিমেন্টের ডিপেন্ড করে তার প্রোটন নাম্বারের ওপর বা অ্যাটমিক নাম্বারের ওপর। প্রোটন নাম্বার, অ্যাটমিক নাম্বার তিনটাতেই দেখো সেম রয়েছে, 6 6 6। তাহলে যেহেতু প্রোটন নাম্বার চেঞ্জ হচ্ছে না, এটা কার্বনই থাকছে, কেমিক্যালি এটা কার্বন থাকছে, কিন্তু মাস নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং সেই জন্য এদের মধ্যে মাস নাম্বার চেঞ্জ হয়ে গেলে আর কিছুই না, রেডিও অ্যাক্টিভ প্রপার্টি এদেরকে মধ্যে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আইসোটোপ। আইসোটোপ যখন হচ্ছে আমরা তার সাথে আইসোটোনের ব্যাপারটাও একটু জেনে নিই। আইসোটোন হচ্ছে, আইসোটোনস আর অ্যাটমস অফ ডিফারেন্ট কেমিক্যাল এলিমেন্টস। এখানে দেখো আইসোটোপ যেটা ছিল ওটা সেম কেমিক্যাল এলিমেন্টসের মধ্যে ছিল, কিন্তু আইসোটোন হয়ে যাবে ডিফারেন্ট কেমিক্যাল এলিমেন্টসের মধ্যে দ্যাট হ্যাভ দ্য সেম নাম্বার অফ নিউট্রনস। যাদের নিউট্রন নাম্বারটা সমান তাদেরকে বলা হচ্ছে, মানে অ্যাটমিক নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন নাম্বারটা সমান তাদেরকে বলা হবে আইসোটোন। যেমন কার্বন 13, নাইট্রোজেন 14। কার্বন 13 যদি দেখি, কার্বন 13 মানে তার প্রোটন সংখ্যা কত ছিল? 6 ছিল, আচ্ছা তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা 6 মানে অ্যাটমিক নাম্বারও 6, নিউট্রন সংখ্যা কত হচ্ছে? আমরা একটু আগেও দেখেছি এটা 13 - 6 = 7। তাহলে নাম্বার অফ নিউট্রনস কত হয়ে গেল? 7। আচ্ছা নাইট্রোজেন 14-এ দেখা যাক, নাইট্রোজেনের মাস, এই অ্যাটমিক নাম্বার যেটা বা প্রোটন নাম্বার যেটা সেটা হচ্ছে 7। তাহলে ওর নিউট্রন নাম্বার কত হবে? নিউট্রন নাম্বার হচ্ছে কত? নিউট্রন নাম্বার, ওর মাস নাম্বার হচ্ছে 14, তাহলে নিউট্রন নাম্বার হচ্ছে 14 - 7, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 7। তাহলে দেখো আমরা
কার্বন নাইট্রোজেন দুজনেরই, কার্বন 13 এবং নাইট্রোজেন 14 দুজনেরই নিউট্রন নাম্বার কত দেখতে পাচ্ছি 7। একই রকম ভাবে অক্সিজেন 15টা একটু দেখা যাক। অক্সিজেনের যে অ্যাটমিক নাম্বার হচ্ছে প্রোটন নাম্বার বা অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, ঠিক আছে। এটা কত রয়েছে অক্সিজেন 15, তাহলে 15 মানে নিউট্রন নাম্বার কত হবে, মাস নাম্বার মানে 15 মাইনাস 8 কত আসছে 7। তাহলে দেখো সেই 7, এটাও 7, এটাও 7, ওটাও 7, তাহলে প্রত্যেকেরই নিউট্রন নাম্বারটা কত হয়ে যাচ্ছে 7 হয়ে যাচ্ছে। অ্যাটমিক নাম্বারটা আলাদা থাকছে 6, 7, 8। একটা জিনিস লক্ষ্য করো, অ্যাটমিক নাম্বার বা প্রোটন নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে বলে কিন্তু এটা কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন তিনটে ডিফারেন্ট এলিমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। নিউট্রন নাম্বারের উপর তাহলে এলিমেন্টের কেমিক্যাল নেচার ডিপেন্ড করে না, কার উপর করছে, প্রোটন নাম্বারের উপর করছে, ঠিক আছে। আইসোটোন যখন হলো, আইসোবারটাও একটু জানা যাক। আইসোবারস আর অ্যাটমস অফ ডিফারেন্ট কেমিক্যাল এলিমেন্টস দ্যাট হ্যাভ দ্য সেম মাস নাম্বার, টোটাল নাম্বার অফ protons and neutrons যেটা সেটা ইকুয়াল, বাট ডিফার ইন দেয়ার অ্যাটমিক নাম্বারস, ঠিক আছে। তো প্রোটন নাম্বারটা কিন্তু ডিফার করছে, যেমন কার্বন 14, নাইট্রোজেন 14 অ্যান্ড অক্সিজেন 14। দেখো তিনটেই 14 রয়েছে, ঠিক আছে। কিন্তু যদি এদের ব্যাপারটা কি হচ্ছে, এদের প্রোটন নিউট্রন নাম্বারটা এমনভাবে অ্যাডজাস্টেড হয়ে আছে যে দুটোর সাম করলে সেটা এইটাই আসছে, ঠিক আছে। অ্যাটমিক নাম্বারটা কত হয়ে যাচ্ছে, এর অ্যাটমিক নাম্বার 6, এর হয়ে যাচ্ছে 7, এর হয়ে যাচ্ছে 8, যেটা আমাদের এই যে দেওয়া থাকছে, ঠিক আছে। এইটা যখন হলো, আর একটা দেখা যাক আইসোডায়াফার্স। এই চারটে মনে রাখতে হবে, আইসোটোপ, আইসোটোন, আইসোবার এবং আইসোডায়াফার্স। আইসোডায়াফার্স কি বলছে, দে আর অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস, অবশ্যই আইসোটোপ বাদে বাকি প্রত্যেকে কিন্তু ডিফারেন্ট এলিমেন্টস হবে, and that have the same difference between number of proton and the number of neutrons. প্রোটন নিউট্রন নাম্বারের যে ডিফারেন্সটা সেটা সেম। যেমন কার্বন 12 এ যদি প্রোটন দেখি, প্রোটনের সংখ্যাও 6, নিউট্রনের সংখ্যাও 6, তাহলে 6 মাইনাস 6 কত হয়ে যাচ্ছে 0। নাইট্রোজেনের ক্ষেত্রে যদি দেখি, প্রোটনের নাম্বার 7, নিউট্রনের নাম্বার 7, তাহলে 7 মাইনাস 7 মানে কত হয়ে যাচ্ছে 0। তাহলে দুটোতেই প্রোটন নিউট্রন ডিফারেন্সটা সেম থাকছে 0 0, তাহলে এরা হয়ে যাচ্ছে আইসোডায়াফার্স, কার্বন 12, নাইট্রোজেন 14। চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। হুইচ এলিমেন্টস অফ গ্রুপ 17 হ্যাজ টু আইসোটোপস অফ masses 35 and 37 AMU with average abundance of 75.77% and 24.23% রেসপেক্টিভলি। গ্রুপ 17 এর কোন দুটো আইসোটোপের মাস 35, মেন এইটার উপরই, আইসোটোপের মাস কত 35 and 37%, ঠিক আছে। এবং এর মধ্যে এই 35 মাস যেটা, সেটা হচ্ছে 75.77% থাকে, 37 অ্যাটমিক মাস ইউনিট যেটা, সেটা 24% থাকে, ঠিক আছে। অর্থাৎ সোজা কথায় দুটো আইসোটোপ, একটা হচ্ছে 35 আর একটা হচ্ছে 37 মাসের, তাহলে এটা হচ্ছে ক্লোরিন, ঠিক আছে। এটা কে, এটা হয়ে যাচ্ছে ক্লোরিন। তো ক্লোরিন ইজ অ্যান এলিমেন্টস অফ গ্রুপ 17। আমাদের যে পিরিয়ডিক টেবিল আমরা দেখেছিলাম, সমস্ত হ্যালোজেন্সগুলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন ছিল গ্রুপ 17 না, তো সেই জন্য মনে রাখবে ক্লোরিন হচ্ছে গ্রুপ 17 এর একটা এলিমেন্ট। দ্য হ্যালোজেন্স আর লোকেটেড অন দ্য লেফট অফ দ্য নোবেল গ্যাসেস, ঠিক আছে। আমরা একটু পিরিয়ডিক টেবিলটা দেখি। এই যে এটা তোমাদের দেখিয়েছিলাম হ্যালোজেনের গ্রুপ, এর পাশে যেটা এই যে এইটা দেখছো, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কার, এইটা হচ্ছে সমস্ত নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস যেগুলো থাকে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তাদের গ্রুপ হচ্ছে ওইটা। তার ঠিক পাশের এইটা হচ্ছে আমাদের হ্যালোজেনের গ্রুপ, তো সেটাই এখানে বলা হচ্ছে গ্রুপ 17 অফ পিরিয়ডিক টেবিল। এবং কি আছে, ফ্লুরিন, ঠিক আছে, অ্যাটমিক নাম্বার 9, ক্লোরিন অ্যাটমিক নাম্বার 17, ব্রোমিন অ্যাটমিক নাম্বার 35, আয়োডিন অ্যাটমিক নাম্বার 53 এবং অ্যাস্টাটিন অ্যাটমিক নাম্বার 85, ঠিক আছে। আচ্ছা, which radioactive isotope has a half-life of 5770 years, which is commonly used to estimate the age of organic materials? আমি একটু আগেই তোমাদের এটা বলেছিলাম যে কিভাবে করা হয় অর্গানিক মেটেরিয়ালসের দিয়ে, কিভাবে মানে যেমন ধরো পেপার, পার্চমেন্ট পেপার, এইগুলো বিভিন্ন একটা নথি পাওয়া গেল হয়তো, সেটা কতদিনকার পুরনো, সেটা কিন্তু ওই রেডিও অ্যাক্টিভ আইসোটোপটা দিয়ে পাওয়া যায়, সেটা হচ্ছে কার্বন 14, ঠিক আছে। কার্বন 14 দিয়ে এটাকে জানা যায়, রেডিও কার্বন ডেটিং বলে। ইট ইজ অ্যান আনস্টেবল অ্যান্ড উইকলি রেডিও অ্যাক্টিভ আইসোটোপ কার্বন। 3 ন্যাচারাল আইসোটোপস অফ কার্বন, ন্যাচারাল আইসোটোপস কী রয়েছে, কার্বন 12C যেটা সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, এছাড়া 13C আর 14C, ঠিক আছে। তো এই C14 যেটা, এটা ইউজ করা হচ্ছে আমাদের এই রেডিও অ্যাক্টিভ ডেটিং, রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ডেটিং এর ক্ষেত্রে, ঠিক আছে। মেনলি এর হাফ লাইফের উপর বেস করে ক্যালকুলেশন করা হয়, যেটা কতদিন আগেকার, ঠিক আছে।
আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং মেটাল ইজ অলওয়েজ আ কম্পোনেন্টস অফ অ্যান অ্যামালগাম, এর মধ্যে কোনটা, এই যে চারটে রয়েছে স্ট্রনসিয়াম, মার্কারি, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, এর মধ্যে কে অ্যামালগাম ফর্ম করবে? সবসময় মনে রাখবে অ্যামালগাম ফর্ম করে কিন্তু মার্কারি। মার্কারি হচ্ছে সে যে অ্যামালগাম ফর্ম করে। পারদ, অর্থাৎ যে কোনো কিছু, যে কোনো একটা মেটাল তার সাথে মার্কারির অ্যালয় মানে সেটা একটা অ্যামালগাম। ঠিক আছে, সো অ্যামালগাম ইজ অ্যান অ্যালয় অফ মার্কারি উইথ ওয়ান অর মোর মেটালস। ঠিক আছে, সব থেকে পপুলার যেটা মোস্ট কমন অ্যামালগাম যেটা আছে সেটা হচ্ছে ডেন্টাল অ্যামালগাম, যেটা আমাদের দাঁতের মধ্যে যে ক্যাভিটিগুলো হয় সেটাকে ফিল আপ করতে ইউজ করা হয়। কী কী থাকে ওখানে? মার্কারি থাকে, সিলভার থাকে, টিন থাকে, কপার থাকে। ঠিক আছে, এইগুলো। চলে আসি কোয়েশ্চেন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোয়িং লিকুইডস ক্যান ডিজলভ নোবেল মেটাল সাচ এস গোল্ড অ্যান্ড প্ল্যাটিনাম। গোল্ড, প্ল্যাটিনাম, ইনফ্যাক্ট সিলভারও এর মধ্যে ডিজলভ হয়ে যায়। এইগুলোকে গলাতে কোন লিকুইডটাকে ইউজ করে? এগুলো সাধারণত বিভিন্ন ওই সোনার দোকানগুলোতে ব্যবহার করা হয়। ঠিক আছে, গোল্ডস্মিথরা ইউজ করে থাকে। ফর্মিক অ্যাসিড, অ্যাকোয়ারিজিয়া, অ্যাসিটিক অ্যাসিড, ক্লোরোফর্ম। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অ্যাকোয়ারিজিয়া। অ্যাকোয়ারিজিয়াটা কি? দেখো, অ্যাকোয়ারিজিয়া হচ্ছে একটা মিক্সচার অফ কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড নাইট্রিক অ্যাসিড প্রেজেন্টস ইন 3:1 রেশিও। এইটাও কিন্তু জানতে চাই অ্যাকোয়ারিজিয়াতে কি রেশিওতে থাকে। HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্মুলা কি? HCl। নাইট্রিক অ্যাসিড ফর্মুলা কি? HNO3। তাহলে দেখো এখানে যদি দেখি, এখানে একটা 3 রয়েছে, এখানে কিছু নেই, মানে 1 আছে, তাহলে নাইট্রিক অ্যাসিড 3টে, এটা 1 ভাগ। যখন রেশিও হয়ে যাচ্ছে মনে রাখবে, এটা মনে রাখার জন্য, এটা কিন্তু এই কারণের জন্য যেটা 3:1 হচ্ছে তা নয়, আমি মনে রাখার জন্য এই ট্রিক্সটা ফলো করি যে HNO3-তে 3 রয়েছে, এখানে কিছু নেই, মানে 1 আছে। তাহলে যখন ওরা মিক্সচারে অ্যাকোয়ারিজিয়া ফর্ম করছে তখন ঠিক উল্টে যাবে ওটা, মানে HCl-টা 3 ভাগ থাকবে আর HNO3-টা থাকবে 1 ভাগ, এই হিসেবে ওটাকে ইউজ করা হয়। তো এই তো অ্যাকোয়ারিজিয়াকে ইউজ করা হয় এখানে। অম্লরাজ বলা হয় বাংলা এটাকে। ফর্মিক অ্যাসিড কি? ফর্মিক অ্যাসিড এটাকে মিথানোয়িক অ্যাসিডও বলা হচ্ছে, যেটা কেমিক্যাল ফর্মুলা HCOOH। ঠিক আছে, যেটা অ্যাসিডিক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের যে ধরনের অ্যাসিডগুলো, কার্বক্সিলিক অ্যাসিড যে গ্রুপটা থাকে অর্গ্যানিক কেমিস্ট্রিতে, তার একদম সবথেকে সিম্পলিয়েস্ট ফর্মস যেটা বলা যেতে পারে, সিম্পলিয়েস্ট কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। ঠিক আছে, এটাকে প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয়, অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে ইউজ করা হয়। ফর্মিক অ্যাসিড পিঁপড়ের হুল বা বলতা কামড়ালে আমাদের বডিতে যেটা ইনজেক্ট করে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই ফর্মিক অ্যাসিডই। অ্যাসিডিক অ্যাসিড কি? অ্যাসিডিক অ্যাসিড তোমরা সবাই জানো যে এটাকে ভিনিগারের মধ্যে অ্যাসিডিক অ্যাসিডের সলিউশন রাখা হয়, ডাইলিউটেড সলিউশন অ্যাসিডিক অ্যাসিড আমরা ইউজ করি। কালারলেস পাঞ্জেন্ট কার্বক্সিলিক অ্যাসিড কমনলি ফাউন্ড ইন ভিনিগার, ইউজড অ্যাজ সলভেন্ট, ফুড প্রিজারভেটিভস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল এটসেট্রা। ক্লোরোফর্ম কি? ক্লোরোফর্ম হচ্ছে CHCl3। ঠিক আছে, মিথেন গ্যাসকে সূর্যালোকের উপস্থিতিতে, বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে মিথেন গ্যাসের ক্লোরিনেশন যদি করানো হয়, মানে ক্লোরিন গ্যাসের সাথে মিথেন গ্যাসকে যদি রিঅ্যাক্ট করানো হয়, তাহলে সেখানে কিন্তু ওখানে ক্লোরিনেশন হয়, CHCl3 বা ক্লোরোফর্ম তৈরি করে। ঠিক আছে, যেটা মেনলি অ্যানাস্থেসিয়ার জন্য ইউজ করা হয়, আর আমরা দেখেছি বিভিন্ন হিন্দি সিনেমাতে কিডন্যাপ করার জন্য ইউজ করা হয়ে থাকে, তাই তো? আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 কি আসছে? অ্যামং দ্য ফলোয়িং। আচ্ছা, আমাদের এটা 12-এর সাথে সাথে আমাদের কেমিস্ট্রি কমপ্লিট হলো, এবার আমরা বায়োলজিতে কয়েকটা কোয়েশ্চেন দেখি একটু। ঠিক আছে, বায়োলজিতে ডেফিসিয়েন্সি ডিজিজ থেকে আমি চেষ্টা করছি যতটা ফাস্ট তোমাদের এই ক্লাসটা কমপ্লিট করানো যায়, কারণ তোমরাও প্রিপারেশন নিচ্ছ সবাই, সামনে পুজো, তারপরেই MTS হয়তো শুরু হয়ে যাবে, কিংবা পুজোর আগেও হয়তো কারোর হয়ে যেতে পারে, সকলেরই ব্যস্ত আছো, তোমরা একটু থাকো আমাদের সঙ্গে। আমরা যে কোয়েশ্চেন্সগুলো করছি এটুকু বলতে পারি যে যে টাইমটা তোমরা ইনভেস্ট করে এই কোয়েশ্চেন্সগুলো দেখছো, এই টাইমটা কিন্তু তোমাদের জলে যাবে না, এই ইনভেস্টমেন্টে কিন্তু তোমরা এই রিটার্ন পাবেই। ঠিক আছে, এই যে আলোচনাগুলো করে দিচ্ছি শুধু কোয়েশ্চেন্সগুলো নয়, মাল্টি ডাইমেনশনাল ডিসকাশন যেটা হচ্ছে, তোমাদের কিন্তু একটা হাফ প্রিপারেশন এটা হয়ে যাচ্ছে। এখান থেকে তোমরা যদি নোট নাও, সেই নোটটাকে যদি বারবার করে রিভাইজ দিতে থাকো, তোমাদের কিন্তু কাজ অনেক ইজি হয়ে যাবে, প্রিপারেশন অনেক বেটার জায়গায় চলে যাবে। তো কি বলছে কোয়েশ্চেন নাম্বার 13-এ? অ্যামং দ্য ফলোয়িং ডিজিজ হুইচ ওয়ান ইজ নট ইনহেরিটেড। কোনটা ইনহেরিটেড নয়? CGL টায়ার 2 এর কোয়েশ্চেন্স আমাদের 2023-এর। ঠিক আছে, তো কোনটা ইনহেরিটেড নয়? ডাউন সিনড্রোম, এটা ইনহেরিটেড, তাহলে এটা হচ্ছে না। সিস্টিক ফাইব্রোসিস ইনহেরিটেড, হচ্ছে না। মাসকুলার ডিস্ট্রফি ইনহেরিটেড, হচ্ছে না, তাহলে হয়ে যাচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া তো ইনহেরিটেড নয়। ম্যালেরিয়া কি হয়? ম্যালেরিয়া মশাদের মাধ্যমে আমাদের দেহে বাহিত হয়ে আসে, স্ত্রী অ্যানোফিলিস মশা থেকে আসে, অ্যানোফিলিস ফিলিক্সমাস থেকে মূলত এরা ট্রান্সমিট করে। ম্যালেরিয়া এক ধরনের প্রোটোজোয়া, যেটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ফালসিপেরাম বা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা প্লাজমোডিয়াম ওভালি বা প্লাজমোডিয়াম ম্যালেরি। এই 4 রকমের প্রোটোজোয়া মেনলি ম্যালেরিয়ার জন্য রেসপন্সিবল। এর মধ্যে প্লাজমোডিয়াম ফালসিপেরামটা হচ্ছে কি সবথেকে যেটা ডেঞ্জারাস ম্যালেরিয়া বা অ্যাকিউট ম্যালেরিয়া, যেটা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, সেটার জন্য রেসপন্সিবল থাকে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা একটু দেখে নিই বাকিগুলোর কথা। ম্যালেরিয়ার ব্যাপারে এই যে বললাম, কজ বাই প্যারাসাইটস, যেটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম, ট্রান্সমিটেড টু পিপলস থ্রু দ্য বাইটস অফ ইনফেক্টেড ফিমেল অ্যানোফিলিস মসকিউটো।
ডাউন সিনড্রোম কি? ডাউন সিনড্রোম হচ্ছে একটা অ্যাকচুয়ালি এক ধরনের মিউটেশন ডাউন সিনড্রোমটা, ঠিক আছে? এখানে কি হচ্ছে কন্ডিশনস ইন হুইচ পারসনস হ্যাজ অ্যান এক্সট্রা ক্রোমোজোম, অর এখানে মনে রাখবে 21 নম্বর ক্রোমোজোম যেটা, সেই 21 নম্বর ক্রোমোজোমটা একটা এক্সট্রা চলে আসে, ট্রাইসোমি দেখা যায় 21 নম্বর ক্রোমোজোমে, ঠিক আছে? আচ্ছা, সিস্টিক ফাইব্রোসিস এটাও একটা জেনেটিক কন্ডিশনস দ্যাট অ্যাফেক্টস দ্য বডিজ সেলস, টিস্যু অ্যান্ড দ্য গ্ল্যান্ডস দ্যাট মেক্স মিউকাস অ্যান্ড সোয়েটস, ঠিক আছে? যেগুলো মিউকাস, আমাদের লালার গ্রন্থি দেখা যেতে পারে, আমাদের যে সেবাসিয়াস গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ডস, এইগুলোকে মেনলি অ্যাফেক্ট করে সিস্টিক ফাইব্রোসিস হলে। অ্যান্ড মাস্কুলার ডিস্ট্রফি ইট ইজ আ গ্রুপ অফ জেনেটিক ডিজিজ দ্যাট কজ প্রোগ্রেসিভ উইকনেস অ্যান্ড ডিজেনারেশনস অফ স্কেলিটাল মাসেলস, ঠিক আছে? মানে আমাদের যে স্কেলিটাল মাসেল, ঐচ্ছিক পেশি যেগুলো থাকে, যেগুলোর সাহায্যে মূলত আমরা নড়াচড়া করি, আমাদের মুভমেন্ট হয়ে থাকে, সেখানকার এক ধরনের অ্যাবনর্মালিটিস। এবং এই তিনটেই, মাস্কুলার ডিস্ট্রফি, সিস্টিক ফাইব্রোসিস, ডাউন সিনড্রোম, তিনটেই কিন্তু জেনেটিক। ম্যালেরিয়াটা যেখানে কিন্তু জেনেটিক নয়, ওটা একটা কন্টেজিয়াস ডিজিজ, ঠিক আছে? ছড়িয়ে পড়তে পারে। Question number 14. Lack of functional small intestine can cause malabsorption disorder leading to diarrhea, malnutrition, weight loss, etc. This particular condition is known as, এটাও দেখো 2023 এর এসএসসি এমটিএস এর কিন্তু কোয়েশ্চেন্স। তোমরা এতক্ষণ যে কটা কোয়েশ্চেন্স আমরা ডিসকাস করলাম, তোমরা যদি দেখো দেখতে পাবে প্রত্যেকটাই কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সের মধ্যে আসছে। তো এর মধ্যে কোনটা বলছে যেটা স্মল ইন্টেস্টাইনের ম্যাল অবজর্পশনের জন্য মেনলি হয়, যেখান থেকে ডায়রিয়া, ম্যালনিউট্রিশন, ওয়েট লস এগুলো আসে, সেটা হচ্ছে কি শর্ট বাউল সিনড্রোমস, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে শর্ট বাউল সিনড্রোমস। ডাউন সিনড্রোম নিয়ে তো আমরা ডিসকাস করেছি। আমরা এই হাইপোগ্লাইসেমিয়া আর হাইপারগ্লাইসেমিয়াটা একটু করি। হাইপো কথাটার মানে হচ্ছে কি, হাইপো কথাটার মানে হচ্ছে অ্যাবনর্মালি লো লেভেল, ঠিক আছে? গ্লাইসেমিয়া মানে হচ্ছে গ্লুকোজ, তাহলে হাইপোগ্লাইসেমিয়া মানে কি, অ্যাবনর্মালি লো লেভেল অফ গ্লুকোজ ইন ব্লাড। আচ্ছা, হাইপারগ্লাইসেমিয়া, হাইপার কথাটার মানে হচ্ছে কি বেশি, তাহলে হাইপারগ্লাইসেমিয়া মানে কি থাকবে, অ্যাবনর্মালি হাই ব্লাড সুগার লেভেল ইন আমাদের বডিতে হাই ব্লাড সুগার লেভেল, তার মানে যেটাতে আমাদের ওই ডায়াবেটিস হলে যেটা জিনিসটা হয় সেটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া, ঠিক আছে? Question number 15. Vitamin B deficiency causes which nutritional disorder that causes problems with peripheral nervous system and wasting? এর মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের যে মানে ভিটামিন B1 ডেফিসিয়েন্সির জন্য কোনটা হয় মূলত? ভিটামিন B1 ডেফিসিয়েন্সির জন্য আসে বেরি, ঠিক আছে? ভিটামিন B1 ডেফিসিয়েন্সির জন্য আসে বেরি। আমি একটু চট করে তোমাদের দেখিয়ে দেবো আমাদের সমস্ত যে ভিটামিনসগুলো রয়েছে, সেই ভিটামিনস রিলেটেড যে ডিজিজগুলো রয়েছে, তাদের ডেফিসিয়েন্সি ডিজিজগুলো সেগুলো। ভিটামিন এ যেমন নাইট ব্লাইন্ডনেস, এছাড়া এখানে যে জেরোপথ্যালমিয়া, এটাও কিন্তু ভিটামিন এর জন্যই আসে, ঠিক আছে? এইটা নাইট ব্লাইন্ডনেস, এই দুটো হচ্ছে ভিটামিন এর জন্য। ভিটামিন এর কেমিক্যাল নেমটা মনে রাখবে রেটিনল। ভিটামিন ডি ক্যালসিফেরল। ডিজিজ কি, রিকেটস, অস্টিওম্যালাসিয়া। ভিটামিন ই ফ্যাটিক, মাসেল উইকনেস হচ্ছে ভিটামিন কে হচ্ছে ব্লিডিং গাম, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ফ্যাট সলিউবল যে ভিটামিন এ, ডি, ই, কে, তাদের ডিজিজ যেগুলো। ওয়াটার সলিউবল ভিটামিনসের মধ্যে ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড, সেটা হচ্ছে আমাদের উইকেন্ড, কোলাজেন, ব্লিডিং গামস, এইগুলো মেনলি ভিটামিন সি এর, যেটাকে স্কারভি বলা হয় আর কি সোজা কথায়, ঠিক আছে? আচ্ছা, সমস্ত ভিটামিন বি কমপ্লেক্সে যেগুলো রয়েছে, B1 থেকে B12 পর্যন্ত যে 8টা ভিটামিন রয়েছে, তাদের ডিসঅর্ডারগুলো রয়েছে। এটা আমাদের একটা প্রিভিয়াস ভিডিও করা রয়েছে যেখানে আমরা এই ডিসঅর্ডারগুলো নিয়ে ডিসকাস করেছি। কমেন্ট বক্সে বা আমাদের প্লেলিস্ট করা আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো সেখান থেকে। ওয়াটার সলিউবল ভিটামিনসগুলো তাহলে কি কি? ভিটামিন B1, B2, B3, B5, B6, B7, B9, B12, থিয়ামিন, রাইবোফ্লাভিন, নিয়াসিন, প্যান্টোথেনিক অ্যাসিড, পাইরিডক্সিন, বায়োটিন, ফোলিক অ্যাসিড, কোবালামিন। B1 বেরি, B2 ক্র্যাকস ইন কর্নার্স অফ মাউথ। আচ্ছা, B3 পেলেগ্রা। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো, B1 আর B3, ঠিক আছে? পেলেগ্রা আর আমাদের B1 এ বেরি এবং পেলেগ্রা, এই দুটো খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ক্ষেত্রে, ঠিক আছে? B12টাতে মনে রাখবে পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়। আর B12টা একটা কারণে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে B12 একমাত্র যে ভিটামিনে কোবাল্ট আছে। আচ্ছা, এটা সবকটার কিন্তু সাইন্টিফিক নেম যেগুলো আছে, কেমিক্যাল নেম যেগুলো আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের নোটসে কিন্তু সব রয়েছে, তোমরা এখন থেকে দেখে নিতে পারো। Question number 16. An excessive amounts of cadmium in the human body causes, কোনটা করে এখানে? মিনামাটা, অ্যানিমিয়া, আলজিমার, ইটাই। তো এটা হয়ে যাচ্ছে কি ইটাই ওটাই। মিনামাটাটা মেনলি কি জন্য হয়? মিনামাটাটা মেনলি হয় কি, মিনামাটাটা হচ্ছে এটা মিনামাটা বে বলে জাপানের একটা জায়গা থেকে এসছে। মিনামাটা বলে একটা শহর এবং তার পাশে একটা সমুদ্র অঞ্চল যেটাকে বলে মিনামাটা বে। সেখানে হঠাৎ করে পারদের মাত্রা বেড়ে যাওয়ার কারণে সেখানে ওই ফুড চেনের মধ্যে এক্সেসিভ লেভেলে মার্কারি বা পারদ ঢুকে পড়ে। সেখান থেকে যারা সেই পারদযুক্ত খাবারটা খেয়েছিল তারা প্রত্যেকে কিন্তু বিভিন্ন ধরনের নার্ভাস ফেলিয়ার ফেস করে, ঠিক আছে? তো সেইখান থেকে এই মিনামাটা কনসেপ্ট, মিনামাটার কথাটা আসছে, ঠিক আছে?
তো এটাই বলছি, ইটাইটাই ইজ দ্য সেভিয়ার ফর্ম অফ ক্রনিক ক্যাডমিয়াম intoxicants which is characterized by osteomalacia. Osteomalacia মানে বোনস এন্ড জয়েন্টসে সেভিয়ার পেইনস, তাদের ফাংশন নষ্ট হয়ে যায়, এটাকে বলা অস্টিওম্যালাসিয়া। আর মিনামাটা কি, এটা একটা নিউরোলজিক্যাল ডিজিজ, ঠিক আছে, মেইনলি যেটা মার্কারি থেকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি, কোয়েশ্চেন নাম্বার 17, যেটা কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং টেস্টস ইজ ইউজড টু কনফার্ম দ্য প্রেজেন্স অফ টাইফয়েড ফিভার। ঠিক আছে, এটা দেখো এসএসসি স্টেনোগ্রাফার 2023 লাস্ট ইয়ার এসেছিল। তো চারটে অপশন, স্মিয়ার এক্সামিনেশন, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, ওয়েডাল টেস্ট অ্যান্ড 5x টেস্ট। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ওয়েডাল টেস্ট। ওয়েডাল টেস্টটা বেসিক্যালি কি, দিস ইজ দ্য টেস্ট ওয়াজ ফার্স্ট কন্ডাক্টেড ইন 1896। এই টেস্টটা কি কন্ডাক্ট করেছিলেন, জর্জেস ফার্দিনান্দ ওয়াইডাল। ঠিক আছে, এবং সেখান থেকে এটাকে ওয়াইডাল টেস্ট বলা হচ্ছে, এন্ড ইট ওয়াজ নেমড আফটার হিম। ইট লুকস ফর ও অ্যান্ড এইচ অ্যান্টিবডিজ। ঠিক আছে, মেনলি এটা ও আর এইচ অ্যান্টিবডিজ দেখে একজন পেশেন্টের স্যাম্পল ব্লাডের মধ্যে। ঠিক আছে, এবং সেটা প্রেজেন্সের উপর বেস করে এই টেস্টিংটা হয়। ঠিক আছে, পাপ স্মিয়ার টেস্ট সেটাকে কি বলা হচ্ছে, ইউজ টু স্ক্রিন দ্য সার্ভাইকাল ক্যান্সার। ঠিক আছে, যেটা আমাদের এই স্মিয়ার এক্সামিনেশন যেটা ছিল। নেক্সট যেটা আছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন বা সিআরপি টেস্ট। এটা সি রিঅ্যাক্টিভ প্রোটিন টেস্ট মেজার্স দ্য লেভেল অফ সি রিঅ্যাক্টিভ প্রোটিন ইন আ স্যাম্পল ব্লাড। সি রিঅ্যাক্টিভ প্রোটিন মানে ইনফ্ল্যামেশন থেকে এই প্রোটিনটা তৈরি হয়। ঠিক আছে, মূলত ইনফ্ল্যামেশন থেকে এই প্রোটিনটা তৈরি হয়। তো বডিতে কোথাও কোনো হিডেন ইনফ্ল্যামেটারি রেসপন্স হচ্ছে কি না বা রিজনস আছে কি না, সেই জিনিসগুলো মেনলি সেই জিনিসগুলোকে টেস্ট করা এই সি রিঅ্যাক্টিভ প্রোটিন টেস্টের মাধ্যমে। ঠিক আছে, এখান থেকে ইম্পর্টেন্ট তোমরা এই 3টে পয়েন্ট পেয়ে গেলে কোনটার জন্য কি টেস্ট, কোন টেস্টের কিসের জন্য ইউজ করা হয়। 1896-এ জর্জ ফার্ডিনান্ড ওয়াইডাল, এইটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। 1896-এ জর্জ ফার্ডিনান্ড ওয়াইডাল এটা করেছিলেন, কারণ এখন কিন্তু এই ধরনের কোয়েশ্চেন্স তোমরা যারা এবছর সিজিএল দিলে বা দিচ্ছ, সিএইচএসএল যারা দিয়েছো তারা জানবে, এখন কিন্তু ডিসকভারিতে কোন ইয়ার না ইয়ার এগুলো কিন্তু দেয়। আচ্ছা, ডিজিজ কজিং মাইক্রোবস আর কল্ড, কি বলা হয়, টক্সিন, প্যাথোজেন, ডিকম্পোজার্স না অ্যান্টিবডিজ। তো হয়ে যাচ্ছে সঠিক উত্তর প্যাথোজেন্স। ঠিক আছে, এক্সাম্পলস অফ প্যাথোজেন্স কিছু দেখা যায়, যেমন ব্যাকটেরিয়া, যেটা টিউবারকুলোসিস নামের ডিজিজটার জন্য রেসপন্সিবল, টিবি আর কি। ভাইরাস যেমন কোভিড-19, ফাঙ্গি আছে যেমন ক্যান্ডিডিয়াসিস নামের ডিজিজের জন্য, প্রোটিস্ট আছে ম্যালেরিয়ার জন্য রেসপন্সিবল, প্যারাসাইটিক ওয়ার্ম আছে যারা টেনিয়াসিসের জন্য রেসপন্সিবলস। ঠিক আছে, তারপরে তোমার ওই টিনিয়াসিস যেটাকে বলা হয়, প্যারাসাইটিস টিনিয়াসোলিয়াম থেকে যেটা আসে। টক্সিনস রয়েছে, টক্সিন হচ্ছে এটা এক ধরনের, টক্সিনস হচ্ছে এক ধরনের, এগুলোকে অ্যান্টিজেনও বলা হয়, যেটা সাধারণত একটা প্যাথোজেন যখন তার হোস্ট বডিতে এন্টার করছে তখন সেখানে সেই টক্সিনগুলো রিলিজ করে। ঠিক আছে, এই তো যেমন এরকম আছে অ্যানথ্রাক্স, অ্যানথ্রাক্সের যে প্যাথোজেন্সটা রয়েছে, ব্যাসিলাস অ্যানথ্রাসিস, ব্যাসিলাস অ্যানথ্রাসিস একটা লিথাল টক্সিন সিক্রেট করে কোথায়, ওদের হোস্টের বডিতে। কোয়েশ্চেন নাম্বার 19, হুইচ অ্যামং দ্য ফলোয়িং অর্গান ইজ দ্য হিউম্যান বডি ইন দ্য হিউম্যান বডি ইজ দ্য মোস্ট অ্যাফেক্টেড বাই নিউমোনিয়া ডিজিজ। কোনটা হয়, আমরা সবাই জানি লাংস, লাংস সব থেকে বেশি অ্যাফেক্টেড হয় নিউমোনিয়ার মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, নিউমোনিয়ার এমনি নর্মাল নিউমোনিয়ার ব্যাকটেরিয়াটার নাম, নিউমোনিয়ার হচ্ছে একটা ব্যাকটেরিয়া ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজ। নিউমোকক্কাস নামক ব্যাকটেরিয়ার জন্য মেনলি, স্টেপ্টোকক্কাস নিউমোনি বা নিউমোকক্কাস বলা হয় এদেরকে, স্টেপ্টোকক্কাস নিউমোনির জন্যই কিন্তু মেনলি নিউমোনিয়া ডিজিজটা হয়। আমাদের লাংস হেভিলি এফেক্টেড হয়, যে আমাদের লাংস এফেক্ট করার যতগুলো ডিজিজ আছে তার মধ্যে নিউমোনিয়া হচ্ছে একমাত্র ব্যাকটেরিয়া, বাকিগুলো সবই দেখবে ভাইরাল। ইনফ্লুয়েঞ্জা হোক, কোভিড হোক, যা কিছু হোক না কেন, বা ফ্লু, সব কিন্তু ভাইরাসের জন্যই মেনলি হয়ে থাকে। নাম্বার 20, গয়টার ইজ আ ডিজিজ অফ হুইচ অফ দ্য ফলোয়িং গ্ল্যান্ডস। কোন গ্ল্যান্ডসের জন্য গয়টার ডিজিজটা আসে। ঠিক আছে, এটাও আগের বছরের এমটিএস এর কোয়েশ্চেন। সঠিক উত্তর হচ্ছে থাইরয়েড। গয়টার হচ্ছে থাইরয়েড, মেনলি গয়টারটা হয় হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য। আয়োডিন ডেফিসিয়েন্সি থেকে গয়টার ডিজিজটা হয়। ঠিক আছে, কারণ আয়োডিন হচ্ছে আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে T3 এবং T4 হরমোন রিলিজ হয় তার মেইন কম্পোনেন্টস, তো সেটা না থাকলে তখন গয়টার ডিজিজটা হয়। ঠিক আছে, তো থাইরয়েড হচ্ছে একটা ডাকলেস এন্ডোক্রাইন গ্ল্যান্ডস এবং আমাদের অ্যান্টেরিয়ার বা ফ্রন্টাল পজিশন অফ দ্য নেকের সামনের দিকে এইখানটা থাকে। বাট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ থাইরয়েড ইজ দ্য লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ডস ইন আওয়ার বডি। পিটুইটারি গ্ল্যান্ডস আছে একটা স্মল পি সাইজড গ্ল্যান্ডস। ঠিক আছে, এটসেট্রা, এই হয়ে গেল আমাদের এখানে। ঠিক আছে, মেনলি এরা হরমোনাল রেগুলেশনের সাথে এটা রিলেটেড। পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলে, আমাদের ব্রেনের মধ্যে থাকে, যে অন্যান্য গ্ল্যান্ডসগুলোর সেক্রেশনটাকে কন্ট্রোল করে। আচ্ছা, লার্জেস্ট যদি থাইরয়েড হয়, স্মলেস্টটা মনে রাখবে, স্মলেস্ট হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড হচ্ছে স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেখান থেকে মেলাটোনিন নামে একটা হরমোন সেক্রেট করে। ঠিক আছে, চলে আসি 21 নম্বর কোয়েশ্চেনে, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ডিজিজ ডিউরেশন ইজ কারেক্ট। অ্যাকিউট যেটা হচ্ছে লং ডিউরেশন, অ্যাকিউট ডিজিজ লং ডিউরেশন নাকি
ক্রনিক ডিজিজ শর্ট ডিউরেশন, কোনোটাই নয়। অ্যাকিউট হচ্ছে বরং শর্ট ডিউরেশন, ক্রনিক হচ্ছে লং ডিউরেশন। ক্রনিক ব্যাধি বলা হয় যেগুলো হচ্ছে অনেক দিন ধরে চলতে থাকছে। অ্যাকিউট মানে কি, সাডেনলি একটা হঠাৎ করে একটা অসুখ এলো, সে মানুষটা হয়তো খুবই মানে হেভিলি ড্যামেজড হলো তার হেলথ, ঠিক আছে, তো সেটা চলে আসছে অ্যাকিউটের মতো। তাহলে এটা কোনটাই নয়, তাহলে হয়ে যাচ্ছে অপশনস বি, নাইদার ওয়ান নট টু, ঠিক আছে। দেখো এখানে বলে দেওয়া হয়েছে অ্যাকিউট লাস্ট ফর এ শর্ট ডিউরেশন অফ টাইম, এফেক্ট দ্য বডি সাডেনলি অ্যান্ড প্রোগ্রেস কুইকলি, যেমন হচ্ছে কমন কোল্ড, ফ্লু। ক্রনিক সেখানে অনেক দিন ধরে চলতে থাকে, যেমন টিউবারকুলোসিস, ঠিক আছে, এলিফ্যান্টিয়াসিস, হেপাটাইটিস এ, এগুলো হচ্ছে সব ক্রনিক ডিজিজের মতো চলতে থাকে। কোয়েশ্চেন নাম্বার 22, অ্যাথলেটস ফুডস ইজ এ ডিজিজ কজড বাই, অ্যাথলেট ফুডস ফাঙ্গির দ্বারা হয়, ঠিক আছে, না ভাইরাস না ব্যাকটেরিয়া না এটা জেনেটিক ডিসঅর্ডার, এটা হচ্ছে ফাঙ্গিসের জন্য হয়। 2022-এর এমটিএস এর কোয়েশ্চেন ছিল এটা। অ্যাথলেটিস ফুডস ইজ কজড বাই ফাঙ্গি, স্পেসিফিক্যালি কি কি, ট্রাইকোফাইটন রিবোরাম যেটা মোস্ট কমন যতগুলো আছে তার মধ্যে, ট্রাইকোফাইটন, মেন্টাগ্রোফাইটস, ঠিক আছে, আর এপিডার্মোফাইটন, ফ্লোকোসাম, ঠিক আছে, মেনলি এই কটার জন্য অ্যাথলেটস ফুডটা হয়। আদার ডিজিজ কজড বাই ফাঙ্গিস আর কি কি আছে, রিং ওয়ার্ম, ঠিক আছে, ইস্ট ইনফেকশনস, ওনিকোমাইকোসিস অ্যান্ড জক ইচ, ঠিক আছে, অ্যাসপারজিলাস ইনফেকশনস, কক্সিডিওইডোমাইকোসিস, ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের মেনলি আমাদের আদার্স যে ফাঙ্গাল ডিজিজগুলো আছে সেইগুলো। চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনে আমাদের কি বলছে, হাউ ইজ দ্য টিউবারকুলোসিস স্প্রেড ইন হিউম্যানস, টিউবারকুলোসিস হিউম্যানদের মধ্যে কীভাবে স্প্রেড করে, ইনোকুলেশনস ইন্টু স্কিন, ড্রপলেট ইনফেকশনস, ডিরেক্ট টাচিং, কন্ট্যাক্ট উইথ সয়েল। তো টিউবারকুলোসিস বা টিবি কিন্তু ছড়ায় ড্রপলেটের মাধ্যমে, ঠিক আছে। তো এই যে টিউবারকুলোসিস বা টিবি মেনলি রেসপন্সিবল এক ধরনের ব্যাকটেরিয়া যার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস বা হু এটা টিবিকে গ্লোবাল হেলথ ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছিল 1993-তে, 1993-তে টিবিকে গ্লোবাল হেলথ ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছিল। কোয়েশ্চেন নাম্বার 24, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ প্ল্যান্ট ডিজিজ মাইক্রোঅর্গানিজম ইজ কারেক্ট, সাইট্রাস ক্যাঙ্কার ভাইরাস, রাস্ট অফ হুইট ফাঙ্গি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে রাস্ট অফ হুইট ফাঙ্গি। তাহলে এইটা কোথায় রয়েছে আমাদের অপশনসগুলো দেখে নিই, অনলি ওয়ান, অনলি টু, নাইদার ওয়ান নট টু, অনলি ওয়ান, বোথ ওয়ান অ্যান্ড টু। তো এর মধ্যে কারেক্ট কোনটা, কারেক্ট হচ্ছে কেবলমাত্র 2, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের উত্তর। তাহলে রাস্ট অফ হুইট হচ্ছে কার, ফাঙ্গি। এছাড়া অন্যান্য প্ল্যান্ট ডিজিজ মাইক্রোঅর্গানিজমের মধ্যে দেখো ইয়েলো ভেইন হচ্ছে মোজাইক ভাইরাসের জন্য হয়, সাইট্রাস ক্যাঙ্কার মেনলি ব্যাকটেরিয়ার জন্য হয়, আরগট, তারপর হচ্ছে অ্যানথ্রাকনোস, ব্ল্যাক নট, স্নো মোল্ড, এগুলো হচ্ছে সব ফাঙ্গির জন্য হয়। তাহলে এই হচ্ছে মোটামুটি কিছু প্ল্যান্ট ডিজিজ আর তাদের পজিটিভ প্যাথোজেন্স, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ডিজিজ রেফার্স টু দ্য ইনফ্ল্যামেশনস অফ দ্য লিভার কজড বাই এ ভ্যারাইটি অফ ইনফেকশাস ভাইরাসেস অ্যান্ড নন ইনফেকশাস এজেন্টস লিডিং টু এ ভ্যারাইটি অফ হেলথ প্রবলেম, টিউবারকুলোসিস, নিউমোনিয়া, হেপাটাইটিস, ডায়াবেটিস। তো এখানে যখনই লিভার বলে দিচ্ছে এটা দেখার পর আর বাকিগুলো কোনোটাই আমরা বলতে পারি না হেপাটাইটিস ছাড়া, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি হেপাটাইটিস। হেপাটাইটিসের মনে রাখবে এখানে হেপাটাইটিসের 5টা ভ্যারিয়েশনস রয়েছে, এ বি সি ডি ই, এর মধ্যে সবথেকে অ্যাকিউট যেটা লিথাল সেটা হচ্ছে হেপাটাইটিস বি। ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে এটাকে ডিক্লেয়ার করা হয় হচ্ছে 28 জুলাই অফ এভরি ইয়ার, ঠিক আছে। মূলত ব্লাড ট্রান্সফিউশনস, ইউজড ইনজেকশন সিরিঞ্জ তার মাধ্যমে এটা ছড়ায়। 26 নাম্বার কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ ইজ নট কজড বাই ফ্ল্যাভিভাইরাস, কোনটা ফ্ল্যাভিভাইরাস ঘটায় না, সঠিক উত্তর হয়ে যাবে এখানে পোলিও, ঠিক আছে। আমরা একটু দেখে নিই ফ্ল্যাভিভাইরাস কি আর তারা কোন কোন ডিজিজগুলো করায়। পোলিওটা কি, পোলিও হচ্ছে একটা ডিজিজ কজড বাই দ্য পোলিও ভাইরাস, পোলিও মাইলিটিস বলা হয় ডিজিজটাকে, যেটা আমাদের নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ইনভেড করে এবং আমাদের টেম্পোরারি একটা প্যারালাইসিস এনে দেয়, ঠিক আছে। ফ্ল্যাভিভাইরাস কি, ফ্ল্যাভিভাইরাস হচ্ছে একটা জেনাস অফ পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাসেস, ঠিক আছে, বিলঙ্গিং টু দ্য ফ্ল্যাভিডিডি, ঠিক আছে। এরা ফ্ল্যাভিডিডি ফ্যামিলিতে বিলং করে, সেই জন্য এদেরকে ফ্ল্যাভিভাইরাস বলা হয়। এরা মূলত ট্রান্সমিট করে আর্থ্রোপড ভেক্টরসের মাধ্যমে, মেনলি মসকিউটো, টিক্স এদের মাধ্যমে, অ্যান্ড কজড ভ্যারিয়াস ডিজিজ ইন হিউম্যানস অ্যান্ড অ্যানিমালস, ঠিক আছে। ফ্ল্যাভিভাইরাস থেকে কী কী ডিজিজ ছড়ায় একটু দেখে নেওয়া যাক, যেমন ইয়েলো ভাইরাস, ডেঙ্গু ফিভার, জিকা ভাইরাস, ঠিক আছে। এই তিনটেই জেনে রাখবে, তিনটেই কিন্তু এডিস ইজিপ্টাই, এইডিস মসকিউটো কিন্তু এই তিনটেকেই ছড়ায়, ঠিক আছে। এছাড়া ওয়েস্ট নাইল ফিভার রয়েছে, জাপানিজ এনসেফালাইটিস রয়েছে, স্যার লুইস এনসেফালাইটিস রয়েছে, টিক বর্ন এনসেফালাইটিস রয়েছে, এগুলো সব কিন্তু এই ফ্ল্যাভিডিডি ভাইরাসের মাধ্যমে ছড়ায়। মনে রাখবে যে জিনিসগুলো মূলত পোকামাকড় কামড়ালে যে ভাইরাসগুলো ম্যাক্সিমাম ছড়ায় তারা হচ্ছে সবাই এই ফ্ল্যাভিডিডির মধ্যে আসছে।
আচ্ছা, question number 27 dash is a disorder resulting in abnormal electrical discharge from the brain cells causing seizures. ঠিক আছে, তো এটা কোনটা হয়ে যাবে? এটা হয়ে যাবে এপিলেপসি। এপিলেপসি হচ্ছে মেইনলি আমাদের ব্রেনে যখন ওই সোডিয়াম পটাশিয়ামের একটা ইমব্যালেন্স হয় তখন ওই ইলেকট্রিক্যাল ডিসচার্জের একটা প্রবলেম থেকে মূলত এপিলেপসিটা হয়। ঠিক আছে, বাকি ডিজিজগুলোর মধ্যে যদি আসি, যেমন প্রোস্টাটাইটিস যেটা ছিল, প্রোস্টাটাইটিস হচ্ছে এটা প্রোস্টেট গ্ল্যান্ডের ডিসঅর্ডার। এখানে প্রোস্টেট গ্ল্যান্ডের ইনফ্ল্যামেশনস বা যন্ত্রণা থেকে এটা মূলত আসে। লো ব্লাড সুগার লেভেল যেটাকে হাইপোগ্লাইসেমিয়া বলা হয়। ঠিক আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস কি? রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার যেটা মেনলি আমাদের জয়েন্টে পেন ক্রিয়েট করে। আচ্ছা, দ্য কজ অফ সিডেরোসিস, ঠিক আছে, সিডেরোসিস নামে যে ডিজিজটা হয় ইজ দ্য এক্সেসিভ ডিপোজিশনস অফ ড্যাশ ইন দ্য বডি টিস্যু। কোনটা? আয়রন, অ্যালুমিনিয়াম, কোল না জিঙ্ক? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আয়রন। মূলত এরা যারা আয়রন বা আয়রন রিলেটেড ইন্ডাস্ট্রি ওয়ার্কার তাদের মধ্যে কিন্তু হেভি আয়রন ফিউম ব্রিদিংয়ের জন্য এই সিডেরোসিস ডিজিজটা হয়, যেখানে তাদের লাংস বা অন্যান্য টিস্যুতে আয়রন অ্যাকুমুলেশন হয়। সিডেরোসিস ইজ এ টাইপ অফ অকুপেশনাল লাং ডিজিজ কজড বাই ইনহেলিং আয়রন পার্টিকেলস থ্রু ডাস্ট অর ফিউমস। ঠিক আছে, এই তো মূলত ফাইন ডাস্টের সামনে থাকলে এটা হয়। তাহলে এই হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 28 পর্যন্ত হয়ে গেল আমাদের বায়োলজি। মেনলি আমরা ডেফিসিয়েন্সি অ্যান্ড ডিজিজ থেকে বায়োলজিতে ডিসকাস করলাম। এরপরে আমরা একটু আসি আমাদের ফিজিক্সের কথায়, যেখানে লাইট, ইলেকট্রিসিটি আর আমরা তার পাশাপাশি একটু হিট নিয়েও ডিসকাস করব। ঠিক আছে, তো প্রথম কোয়েশ্চেন, স্প্লিটিং অফ হোয়াইট লাইট ইনটু ইটস কম্পোনেন্ট কালার ইজ কল্ড। তাহলে সাদা আলোর তার কম্পোনেন্টস কালারগুলোতে যে ভেঙে যাওয়া সেটাকে কি বলা হয়? রিফ্র্যাকশন না, রিফ্লেকশন নয়, স্ক্যাটারিং নয়, ডিসপারশন। ঠিক আছে, এটা হচ্ছে যখন প্রিজমের মধ্যে দিয়ে যখন লাইট যায়, হোয়াইট লাইটকে যখন পাস করানো হয় সেটা সাতটা আলোয় ভেঙে যায়। সাতটা আলো কি কি? সাতটা আলো হচ্ছে তোমরা জানো ভিজিআর। আমরা একটু পরে এই রিলেটেড একটা কোয়েশ্চেন আসে, সেখানে আমরা এটা নিয়ে আলোচনা করব। রিফ্র্যাকশনটা কাকে বলা হয়? রিফ্র্যাকশন হচ্ছে রিডিরেকশন অফ ওয়েভ অ্যাজ ইট পাসেস ফ্রম ওয়ান মিডিয়াম টু অ্যানাদার। অর্থাৎ আলো যখন একটা মিডিয়াম থেকে, একটা ডেন্স বা লেস ডেন্স একটা মিডিয়াম থেকে যখন ওটা আরেকটা মিডিয়ামে যাচ্ছে, ওটা যাওয়ার কথা ছিল হয়তো এই পাথটাতে, বাট ও কি করছে? ও এই পাথটা ফলো করছে। আলোটা যাওয়ার কথা ছিল এই পাথে, ও এই পাথে যাওয়ার কথা ছিল, সেটা না গিয়ে ও কিছুটা এই যে ওর যে একটা কিছুটা বেঁকে গেল, ওর যে রুটটাকে ও বাঁকিয়ে দিল, যেটা রিডিরেক্ট করলো, এটাকেই বলা হচ্ছে রিফ্র্যাকশনস। ঠিক আছে, রিফ্র্যাকশনের জন্য আমরা সাধারণত ওই কোনো একটা কন্টেনারে যদি জল ঢালি তাহলে তার যে একদম বটম লেভেলটাকে আমরা একটু উপরে উঠে আসতে দেখি, সেটা কিন্তু রিফ্র্যাকশনের জন্য হয়। রিফ্লেকশন কি? when a ray of light approaches a smooth polished surface it bounce back। এটা একটা কথা বলে রাখা দরকার যে শুধুমাত্র স্মুথ সারফেসে ওটা ওখানে গিয়ে হিট করলে যে ওটা বাউন্স ব্যাক করে তা নয়। লাইট যে কোনো সারফেসে হিট করলে সেখান থেকে বাউন্স ব্যাক করে। স্মুথ সারফেসে করলে রেগুলারলি করে, স্মুথ নয় রাফ সারফেসে করলে ইরেগুলারভাবে করে। ঠিক আছে, বাট রিফ্লেকশন লাইটের হবেই। আমরা চারপাশে যা কিছু দেখতে পাচ্ছি এখন সব কিন্তু লাইটের রিফ্লেকশনের জন্যই হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আসছে কি? নেক্সট আসছে স্ক্যাটারিং। স্ক্যাটারিংটা কি? স্ক্যাটারিংটা হচ্ছে এটা এক ধরনের কাইন্ড অফ রেডিয়েশনের রিডিরেকশন বলা যেতে পারে, বাট রিফ্রেকশনে যে রিডিরেকশনটা হয়েছিল একটা মিডিয়াম চেঞ্জের জন্য, এখানে সেটা হয় কোনো ডাস্ট পার্টিকেলস, কোনো মলিকিউলস, ম্যাটার, অ্যাটমস, এদের জন্য। এরা লাইটকে রিডিরেক্ট করে একটা মানে একটা কি বলবো, একটা ফ্লাস্ক অফ লাইটকে এরা রিডিরেক্ট করে এবং ডিফারেন্ট কালারে স্প্লিট করে এরা রিডিরেক্ট করে। তো এইটাই হচ্ছে আমাদের স্ক্যাটারিং এর ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে, হুইচ কালার অফ লাইট ফ্রম ভিপজিওর হ্যাজ মিনিমাম এনার্জি? ভিপজিওর জানো, ভি ফর ভায়োলেট, আই ফর ইন্ডিগো, বি ফর ব্লু, জি ফর গ্রিন, ওয়াই ফর ইয়েলো, ও ফর অরেঞ্জ, আর ফর রেড। এটাই আমরা বলছিলাম ওই যে আমাদের যেটা দেখেছিলাম যে আমাদের যেটা ছিল একটু আগেই, যে আমাদের এই যে ডিসপারশন অফ লাইট। ঠিক আছে, ডিসপারশনস অফ লাইট, যেটা ডিসপারশনস অফ লাইটে যে সাতটা রঙে ভাঙে, এটাই হচ্ছে সেইটা ভিপজিআর। এবং এই সাতটা রঙের যেটা মনে রাখবে, ভিপজিআরে যত আমরা এই বাঁদিক থেকে ডান দিকে যাব, যে কালারগুলো হচ্ছে তাদের ফ্রিকোয়েন্সি ক্রমশ কমছে, ওয়েভলেন্থ বাড়ছে, আর এনার্জিও কমছে। ফ্রিকোয়েন্সির সাথে এনার্জি কমছে আর ওয়েভলেন্থটা হচ্ছে বাড়ছে। তাহলে এখানে জানতে চাইছে যে হ্যাজ মিনিমাম এনার্জি, তাহলে বাঁদিক থেকে যত ডান দিকে যাবো তত এনার্জি কমবে, ফ্রিকোয়েন্সি যেহেতু কমছে। তাহলে একদম আমাদের ডান দিকে কে আছে? রেড রয়েছে। তাহলে রেড যেহেতু আছে তাহলে এটার মিনিমাম এনার্জি কার হবে? মিনিমাম এনার্জি হচ্ছে রেডের। তাহলে অপশনসগুলো গ্রিন, ভায়োলেট, ইয়েলো, রেড। গ্রিন হবে না, ভায়োলেট হবে না, ইয়েলো হবে না, রেড হবে আমার অ্যান্সার। তাহলে সব থেকে বেশি এনার্জি কোনটা থাকবে? সব থেকে বেশি এনার্জি থাকবে ভায়োলেটের। তোমরা জাস্ট ভিপজিআর মনে রাখবে, সেখান থেকে
থেকে তোমরা কম্পেয়ার করতে পারবে কার এনার্জি বেশি, কার ফ্রিকোয়েন্সি বেশি, কার ফ্রিকোয়েন্সি বা এনার্জি কম, আর কার ওয়েভলেন্থ বেশি কম। ঠিক আছে, শুধু মনে রাখবে ফ্রিকোয়েন্সি যেরকম বাড়বে এনার্জিও সেরকম বাড়বে, আর ওয়েভলেন্থ ঠিক তার উল্টো হবে। বাঁ দিক থেকে ডান দিকে যত যাবো ফ্রিকোয়েন্সি তত কমবে। ব্যাস, এই কটা পয়েন্ট মনে রাখলেই তোমাদের এগুলো করা কোনো ব্যাপার হবে না। তো এখানে সেটাই বলা হচ্ছে, রেডে সব থেকে কম এনার্জি, কারণ ওয়েভলেন্থের তা সব থেকে বেশি হয় এটা। ওয়েভলেন্থ কি? ওয়েভলেন্থ হচ্ছে দ্য ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ ক্রেস্ট অর ট্রোথস। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ওয়েভলেন্থ। বেসিক্যালি আমি যদি এটা ছবিটা আঁকি, এখানে ছোট্ট করে একটু দেখিয়ে দিই, একটা ওয়েভ যখন এইভাবে যাচ্ছে, তাহলে এই যে ক্রেস্ট বা ট্রোস, এই যে ডিস্টেন্সটা এইখান থেকে এই যে একটা কমপ্লিট ডিস্টেন্স, ঠিক আছে, এই এসে এই যাচ্ছে, যেটা এই যে একটা ডিস্টেন্স হচ্ছে, এইটাকে বলা হচ্ছে কি একটা ওয়েভলেন্থ। ঠিক আছে, এই ওয়েভলেন্থটা রেড লাইটের সব থেকে কিন্তু বেশি হয়। ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি বলছে নাম্বার অফ ওয়েভ পাসিং থ্রু এ পয়েন্ট পার সেকেন্ড। ধরো যাক এই একটা পয়েন্ট, এই পয়েন্টের মধ্যে দিয়ে কতগুলো এইরকম কমপ্লিট ওয়েভ পাস করছে এক সেকেন্ডে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটাকে হার্টজ ইউনিটে এক্সপ্রেস করা হয়। ওয়েভলেন্থ লেন্থের ইউনিটে এক্সপ্রেস করা হয়। ঠিক আছে, এই তো দ্য হোয়াইট লাইট কনসিস্ট অফ 7 কালার্স। এটা আমরা ডিসকাস করলাম, ভায়োলেট, ইন্ডিগো ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। এবং যত আমরা এদিক থেকে এদিকে যাব, ফ্রিকোয়েন্সি কি হবে? কমবে, ওয়েভলেন্থ বাড়বে এবং এনার্জি কমবে। চলে আসি কোশ্চেন নাম্বার 31, হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ মিরর শো ল্যাটেরাল ইনভার্সন অফ লাইট? তো ল্যাটেরাল ইনভার্সন কিন্তু দেখাবে একদম প্লেন মিরর, আর কেউ না। প্লেন মিরর ল্যাটেরাল ইনভার্সন দেখাবে, মানে আমরা মিররের সামনে যখন দাঁড়াই, আমাদের বাঁ হাত, ডান হাত যখন তুলি সেটাকে আমাদের বাঁ হাত দেখায়, সেমভাবে আমরা যখন বাঁ হাত তুলি সেটাকে কিন্তু মিররে ডান হাত দেখাবে। ঠিক আছে, আচ্ছা, তো ল্যাটেরাল ইনভার্সন দেখা যাচ্ছে। তো প্লেন মিররের ক্যারেক্টারিস্টিক্স কি? ইমেজ আর ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। ভার্চুয়াল মানে কি? এটা একটা অরিজিনাল নয়, কোথাও থেকে একটা লাইটটা আসছে বলে মনে হয়। ঠিক আছে, বাংলায় বলা হয় অসৎ বিম্ব। ইরেক্ট মানে কি? আমি যদি সোজাভাবে দাঁড়িয়ে থাকি, প্লেন মিররেও কিন্তু আমার ইমেজটা সোজাই হবে। ঠিক আছে, তো তোমরা মনে রাখবে এইটা, যে ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট হবে কোথায়? প্লেন মিররে কিন্তু ইমেজটা ভার্চুয়াল আর ইরেক্ট হবে। ঠিক আছে, আচ্ছা, আর ইমেজটা কোথায় ফর্মড হবে? বিহাইন্ড দ্য মিরর কিন্তু ইমেজটা ফর্মড হবে। নেক্সট কোয়েশ্চেনে আসি, কোয়েশ্চেন নাম্বার 32, দ্য কালার অফ ক্লিয়ার স্কাই ইজ ব্লু ডিউ টু দ্য ফেনোমেনন অফ। তাহলে এটা হয়ে যাচ্ছে কি? স্ক্যাটারিং অফ লাইটের জন্য। তোমাদের শুরুতেই বলেছিলাম, মূলত ম্যাটার্স, ডাস্ট পার্টিকেলস এরা হচ্ছে স্ক্যাটারিং করে। তো কি হচ্ছে, যখন আকাশের মধ্যে যে ধূলিকণাগুলো থাকছে, যে ডাস্ট পার্টিকেলস থাকছে, সেখানে যখন সোলার ইনফ্লাক্সটা আসছে, সূর্যের আলোটা, যে সাদা আলোটা আসছে, ওখানে কি করছে, ও যে ব্লু লাইট তার স্ক্যাটারিং করে দিচ্ছে। ঠিক আছে, তার স্ক্যাটারিং করানোর ফলে আমরা কালারটাকে মেনলি ওখানে ব্লু দেখছি। ব্লু বলতে এখানে আমরা যদি একটু ভিপজিওরকে দেখি, আমি একবার একটু দেখাই, যে এই পোর্শনটা ভায়োলেট থেকে এই ব্লু, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, এই তিনটে মিক্স করে কিন্তু আমরা কালারকে দেখতে পাই, মানে আমরা আকাশের রংটা দেখি, কারণ ওই তিনটেকে সব থেকে বেশি স্ক্যাটার করে। স্ক্যাটারিংয়ের একটা ল আছে যেটাকে বলে রেলে স্ক্যাটারিং ল, যেটা বলছে কি দ্য amount of light scattering is inversely proportional to the fourth power of its wavelength. তাহলে amounts of light scattering এটাকে ল্যামডা দিয়ে এক্সপ্রেস করা হয়। ঠিক আছে, অ্যামাউন্টস অফ লাইট স্ক্যাটারিংটাকে হচ্ছে, ধরো যদি আমি ওটাকে আই দিয়ে এক্সপ্রেস করি, তাহলে আই ইকুয়ালস টু 1/λ⁴। এইটা হচ্ছে আমাদের এখানকার মেন কথা। সরি, আই ইকুয়ালস টু না, আই ভ্যারিয়াস টু 1/λ⁴। মানে বোঝাতে চাইছে যে আমার স্ক্যাটারিং তত বেশি হবে, স্ক্যাটারিং ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ফোর্থ পাওয়ার অফ ওয়েভলেন্থ। অর্থাৎ সোজা কথায় ওয়েভলেন্থ যত বেশি হবে তার স্ক্যাটারিং তত কম হবে। তাহলে তোমরা ভেবে দেখো একবার, ভিপজিওরে আমরা যদি আবার চলে যাই একটু, ভিপজিওরের মধ্যে তোমরা দেখো ওয়েভলেন্থ বেশি কোনগুলো? এইগুলো। তাহলে এদের স্ক্যাটারিংটা সব থেকে কম হবে, ইয়েলো, অরেঞ্জ, রেডের স্ক্যাটারিংটা সব থেকে কম হবে। তার কারণটা হচ্ছে এদের ওয়েভলেন্থ বেশি। তাহলে এরা যে স্ক্যাটারিংটা কম হওয়ার কারণে যখন সূর্য একদম মধ্য গগনে রয়েছে বা সূর্য ভালো মতো উঠে গেছে, সেই সময় ধূলিকণার উপর যখন লাইটগুলো পড়ছে, ওরা ওইগুলোকে কম স্ক্যাটার করবে। রাদার ওগুলোকে যদি আমরা আর্থের এন্টায়ার সারফেস দেখি, আমরা যদি এইখানটা দেখি, এই যদি আর্থ হয়, এইরকম ধরো আর্থের ওপরে একটা সারফেস রাউন্ড,
এখানে সূর্য আছে। তাহলে এই জায়গাটায় যে পার্টিকেলসগুলো রয়েছে তারা কি করবে, তারা যখন সূর্যের আলোটা পাচ্ছে ব্লু, ইন্ডিগো আর ভায়োলেটকে এই জায়গাগুলোতে স্ক্যাটার করাবে, আর রেডটাকে একদম এই জোন, এই এরিয়াতে হচ্ছে রেডটাকে স্ক্যাটার করাবে। তার ফলে এইখানে যে মানুষটা সূর্যকে দেখছে সে কিন্তু লাল দেখবে, এখানেও যে দেখছে সেও লাল দেখবে। এবং এই দুটো জায়গায় কারা থাকবে, এই দুটো জায়গায় তারাই থাকবে যারা মেনলি সানসেট বা সানরাইজ দেখছে। তাহলে সানসেট বা সানরাইজ কিন্তু অ্যাকচুয়ালি যেটা ওই সময় সূর্যের আকাশের রং লাল হয় তার রিজনটা হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট। ইনফ্যাক্ট আমরা যে ব্লু কালারের স্কাই দেখি সেটাও কিন্তু স্ক্যাটারিং অফ লাইটের জন্যই তাহলে হলো। আচ্ছা, ইফ ইউ ইজ দ্য অবজেক্ট ডিস্টেন্স, v is the image distance and f is the focal length of a spherical mirror, তাহলে বলছে which of the following is correct। ঠিক আছে, তো এইরকম যদি একটা স্ফেরিক্যাল মিরর হয় তাহলে ধরে নিচ্ছি অবজেক্ট রয়েছে এইখানটায়, এইখানটায় রয়েছে আমার এইখানটায় রয়েছে আমার অবজেক্ট, এইখানটায় তার ইমেজ তৈরি হচ্ছে, এইখানটায় ধরে নেওয়া যাক তার ফোকাল লেন্থ। ঠিক আছে, এইটা হচ্ছে এফ। ঠিক আছে, এইখান থেকে এটা হচ্ছে অবজেক্টের যে অবজেক্টের ডিস্টেন্স, এটাকে ইউ দিয়ে বোঝানো হচ্ছে, আর এখান থেকে এই অবধি হচ্ছে আমাদের যে ইমেজের হচ্ছে ডিস্টেন্স যদি হয়, তাহলে ফর্মুলা বলছে কি, ফর্মুলা হচ্ছে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। ঠিক আছে, 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, তাহলে হয়ে যাচ্ছে আমাদের কোনটা, অপশন সি। ঠিক আছে, এটাই যখন লেন্সের ক্ষেত্রে হয়, লেন্সের ক্ষেত্রে ফর্মুলাটা হয়ে যায় এটা 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। ঠিক আছে, এটা মনে রেখে দেবে শুধু তোমরা। আচ্ছা আচ্ছা, কনকেভ মিরর, কনভেক্স মিরর কি? কনকেভ মিরর মানে কি, কনকেভ মানে হচ্ছে মিররটাকে এইরকম হবে। ঠিক আছে, এইটা হচ্ছে এই সাইডটা হচ্ছে রিফ্লেক্টর। ঠিক আছে, এটা কার্ভড ইনওয়ার্ড হয়ে আছে, আর যদি আউটওয়ার্ড হয়ে থাকে এইরকম, ঠিক আছে, এখানে কি হচ্ছে, এইখানে লাইট এসে রিফ্লেক্ট করে সেটা আবার বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে পারে। আর এইটা হচ্ছে কনভেক্স, যেখানে বাইরের দিকে প্রোট্রুড করে রয়েছে। ঠিক আছে, আউটওয়ার্ডস রয়েছে। টোটাল নাম্বার অফ ইমেজ ফর্মড বাই টু মিরর্স ইনক্লাইন্ড অ্যাট 120 ডিগ্রি ইচ আদার। তাহলে দুটো মিরর, যে দুটো মিরর 120 ডিগ্রি এরকম ইনক্লাইন্ড করে রয়েছে, এখানে মাঝখানে আমি এই একটা অবজেক্ট রাখলাম, তাহলে এই দুটো মিরর মিলিয়ে কতগুলো এ তৈরি হবে। এখান থেকে এখানে লাইট পড়বে, এখান থেকে এখানে লাইট রিফ্লেক্ট হবে, এখানে যাবে, আবার এখান থেকে এখানে আসবে, এইভাবে কতগুলো আমাদের আমরা ইমেজ দেখতে পাবো মিররে, তার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে যে নাম্বার অফ ইমেজ ইকুয়ালস টু 360 ডিভাইডেড বাই থিটা মাইনাস 1। থিটা কি? থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। দুটো মিরর যদি আমরা এরকমভাবে রাখি, তাদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা যদি থিটা হয়, তাহলে আমার ফর্মুলা হয়ে যাচ্ছে 360 ডিগ্রি মাইনাস বাই থিটা মাইনাস 1। তাহলে বলো, এখানে আমরা বসাই 360 ডিগ্রি বাই থিটা মানে কত? থিটার ভ্যালু হচ্ছে 120 মাইনাস 1। তাহলে আমরা 120 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, তাহলে 360 120 কত হচ্ছে 3, তাহলে 3 মাইনাস 1 তার মানে কত হচ্ছে 3 থেকে বিয়োগ করলে 2। তাহলে কতগুলো ইমেজ দেখা যাবে? তাহলে এখানে দুটো ইমেজ দেখতে পাওয়া যাবে। অপশন বি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস দ্য প্রসেস অফ ক্যালোরিমেট্রি। ক্যালোরিমেট্রির প্রসেস কোনটা বলছে? ক্যালোরিমেট্রির প্রসেস হচ্ছে সোজা কথায় একটা অবজেক্ট সে কতটা এনার্জি নিচ্ছে বা কতটা এনার্জি, হিট এনার্জি সে ছাড়ছে বা নিচ্ছে। তাহলে দেখো এখানে অপশনসগুলোর মধ্যে একমাত্র অপশন ডিটাই আসছে, মেজারিং অ্যামাউন্ট অফ হিট এনার্জি ট্রান্সফার্ড, কতটা ট্রান্সফার করছে সেটাই হচ্ছে ক্যালোরিমেট্রিকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে ক্যালোরিমেট্রি। এই হয়ে গেল আমাদের ক্যালোরিমেট্রি গল্প। আচ্ছা, ক্যালোরিমেট্রিতে আমাদের এখানে দুরকম রিয়াকশনের কথা মনে রাখবে, এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক রিয়াকশন মানে যেখানে হিট রিলিজড হচ্ছে, এন্ডোথার্মিক রিয়াকশন মানে যেখানে হিট অ্যাবজর্ব হচ্ছে। ঠিক আছে, যেমন ধরো আজকে অক্সিজেনের যে ল্যাবরেটরিতে প্রিপারেশনে যেটা পটাশিয়াম ক্লোরাইডকে আমাদের হিট দিতে হয়, দিলে ওটা ডিসোসিয়েট করে পটাশিয়াম ক্লোরাইড অ্যান্ড অক্সিজেন ফর্ম করে, তাহলে এখানে সেই হিট অ্যাবজর্ব করছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি, এটা হয়ে যাচ্ছে এন্ডোথার্মিক। অন্যদিকে আজকে যদি আমাদের ক্যালসিয়াম অক্সাইড, এই ক্যালসিয়াম অক্সাইড যেটা আমাদের CaO, তাতে স্ল্যাকড লাইম যেটাকে বলা হয়, তাতে যদি আমরা আজকে জল দিই সেটা কি হবে, সেটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে কনভার্ট করবে আর প্রচুর হিট এনার্জি প্রডিউস করবে, তাহলে ওটা হয়ে যাচ্ছে কি, ওটা হচ্ছে আমাদের এক্সোথার্মিক রিয়াকশনস। ঠিক আছে, আচ্ছা, অ্যাকর্ডিং টু ল, হিট প্রডিউসড বাই অ্যান ইলেকট্রিক কারেন্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর, দ্য স্কোয়ার অফ দ্য কারেন্ট অ্যান্ড দ্য টাইম অফ হুইচ ইট ফ্লোস। এটা কার ল? এটা হচ্ছে জুলসের ল। ইলেকট্রিসিটিতে রয়েছে যে লটা বলছে H, যে হিট এনার্জি প্রডিউস হচ্ছে সেটা হচ্ছে I² RT। ঠিক আছে,
কি বলতে হয়েছে সোজা কথা, ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেজিস্ট্যান্স। দেখো রেজিস্ট্যান্স যদি বাড়ে এইচ এর ভ্যালুও বাড়বে, তাহলে ডিরেক্টলি প্রপোর্শনাল অফ দ্য কন্ডাক্টর। স্কোয়ার অফ দ্য কারেন্ট, ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ কারেন্ট, দেখো স্কোয়ার অফ কারেন্টের সাথে প্রপোর্শনাল। অ্যান্ড টাইম ফর হুইচ ইট ফ্লোস, তো টাইমটাকে বোঝানো হচ্ছে টি দিয়ে। অর্থাৎ একটা এরকম আমার কন্ডাক্টর রয়েছে, সেই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কতটা এনার্জি যাবে, কতটা হিট প্রডিউস করবে, সেটা ডিপেন্ড করছে তার ভিতরে কতক্ষণ ধরে ইলেকট্রিসিটি ফ্লো করছে তার স্কোয়ারের ওপর, তার রেজিস্ট্যান্স কতটা রয়েছে তার উপর, টাইম কত টাইম ধরে ওটা হচ্ছে তার উপর, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটাই যদি বাড়ে এইচ এর অ্যামাউন্টটা বাড়বে, আমরা এই ইকুয়েশনটা থেকে বুঝে যাচ্ছি। এটা কার সূত্র? এটা হচ্ছে জুলসের ফর্মুলা, ঠিক আছে, জুলসের থিওরি, ঠিক আছে। এই যে এইচ ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট চলে আসছে আমরা কোয়েশ্চেন নাম্বার 37 এ, হুইচ ডিভাইস ইউজ টু আইদার ব্রেক অ্যান ইলেকট্রিক সার্কিট অর টু কমপ্লিট ইট। তো একটা ইলেকট্রিক সার্কিটকে কে ব্রেক করে বা কমপ্লিট করে, সেটা হচ্ছে সুইচ। তোমরা যদি ভালো করে ভেবে দেখো, একটা ইলেকট্রিক সার্কিট এরকম আছে, তো এই সার্কিটটা আমার আজকের এখানে ধরে নিচ্ছি সামথিং কিছু একটা রয়েছে, তো এই জায়গাটায় একটা সুইচ যদি দিয়ে রাখি, সুইচ দিয়ে আমরা সার্কিটটাকে ওপেন ক্লোজ করতে পারি, ঠিক আছে। নেক্সট আসছে কোয়েশ্চেন নাম্বার 38, হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট ইজ হাইলি এফেক্টিভ ফর মেকিং পার্মানেন্ট ম্যাগনেট। এইবারে কিন্তু আমাদের 2023-এর যে WBCS হলো, সেই 2023-এর WBCS মেন সেই কোয়েশ্চেনটা এসছে। সঠিক উত্তর হয়ে যাবে স্টিল, ঠিক আছে, মনে রাখবে স্টিল হচ্ছে রাইট অ্যান্সার। মেনলি আমাদের যে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালস মেনলি ইউজ করা হয়, আয়রন, নিকেল, কোবাল্ট, সেভারাল, এগুলোকে একসাথে নিয়ে যদি স্টিল তৈরি করা হয়, সেগুলো দিয়ে এরকম পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করা হয়, যেটা হেডফোন, লাউড স্পিকার, MRI স্ক্যানার এগুলোতে ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, ম্যাগনেটাইট মনে রাখবে, যেটা Fe3O4, ঠিক আছে, যেটা হচ্ছে আয়রনের একটা ওর, এর মধ্যে কিন্তু ম্যাগনেটিক প্রপার্টি থাকে এবং এটা এক ধরনের ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, ঠিক আছে। আচ্ছা, Number 39, question number 39, the amount of work done in moving a charge of 4 coulomb across a point having a potential difference of 6 volt. তাহলে এখানে কি জানতে চাইছি, যে 4 coulomb চার্জকে দুটো পয়েন্টের মধ্যে যেখানে পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে 6 ভোল্ট, সেখানে মুভ করাতে কতটা ওয়ার্ক ডান করতে হবে। তো এই ওয়ার্ক ডানটা কি বলা হয়? পোটেনশিয়াল ডিফারেন্স। সেটা কত হয়? রুলস বলছে যে এই ভোল্ট যেটা হয়, ভোল্টেজ হচ্ছে ওয়ার্ক ডান ডিভাইডেড বাই কিউ, মানে হচ্ছে আমাদের যে চার্জ। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে তাহলে ওয়ার্ক ডান কত হবে, তাহলে ভি ইকুয়ালস টু যদি ডব্লিউ বাই কিউ হয়, ওয়ার্ক ডান বাই চার্জ হয়, তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু কত হবে, এটা এদিকে গিয়ে কোনাকুনি গুণ হয়ে যাবে, ভি ইন্টু কিউ, আমরা সেটাই পেয়েছি। তাহলে আমাদের এখানে দেখে নিই আর একবার, ভি কি ছিল, কত ভোল্ট ছিল, 6 ভোল্ট, তাহলে এটা হচ্ছে আমাদের ভি। কত কুলম্ব ছিল, 4 কুলম্ব, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কিউ। তাহলে 6 আর 4, তাহলে আমরা জাস্ট এখানে বসিয়ে দিই, তাহলে ওয়ার্ক ডান ডব্লিউ ইকুয়ালস টু কত হচ্ছে, 6 ভোল্ট ইন্টু 4 কুলম্ব, মানে এখানে হয়ে যাচ্ছে কত, 24। তাহলে 24 জুল আমাদের এখানে কাজ করতে হচ্ছে, হয়ে যাচ্ছে অপশন ডি, ঠিক আছে। এবার আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকে সিরিজের, হুইচ অফ দ্য ফলোয়িং অপশনস ইজ কারেক্ট ফর কুলম্বস ল। কুলম্বের ল এর জন্য কোনটা এখানে কোন অপশনটা কারেক্ট, সেটা হচ্ছে ইটস ভ্যালিড ফর বোথ পয়েন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউটেড চার্জ, একদমই নয়। ইট ইজ ভ্যালিড অনলি ফর ডিস্ট্রিবিউটেড, সরি এটাও নয়, ডিস্ট্রিবিউটেড চার্জ নয়, অনলি ফর পয়েন্ট চার্জ। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর, ভ্যালিড ফর অনলি পয়েন্ট চার্জ। তো একটু দেখে নিই আমাদের এখানে কি আসছে, ভ্যালিড ফর অনলি পয়েন্ট চার্জ, যেটা কুলম্বস ল বলছে, দ্য ইলেকট্রিক্যাল ফোর্স বিটুইন টু charges object is directly proportional to the product of the quantity of charge on the objects, inversely proportional to the square of the separation distance between the two objects, ঠিক আছে। তাহলে এত কিছু মাথায় রাখার দরকার নেই, জাস্ট এটুকু মনে রাখো, এইটা F is equals to K into Q1 Q2 by D square, ঠিক আছে। মানে কি বোঝানো হচ্ছে, যে দুটো অবজেক্টের মধ্যে কুলম্বসের ফর্মুলা যেটা বলছে, যে এটা ইলেকট্রিক্যাল ফোর্স বিটুইন দ্য টু চার্জড পার্টিকেলস, তাহলে দুটো চার্জড পার্টিকেলস, দুটো পয়েন্ট চার্জ পার্টিকেলস, এবং এদের মধ্যে কি বলছে, অবজেক্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল। এদের মধ্যে কতটা, দুটো চার্জ পার্টিকেলস মানে তাদের মধ্যে একটা ফোর্স কাজ করবে, সেটা আইদার রিপালসিভ বা অ্যাট্রাকটিভ। যদি দুটো সিমিলার চার্জ হয়, মানে দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ হয়, তাহলে রিপালসিভ হবে। যদি দুটো ডিসিমিলার হয়, মানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তাহলে তাদের মধ্যে কি হবে, তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। এবং সেটা কি হবে বলছে, সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য কোয়ান্টিটি অফ চার্জ অফ দ্য অবজেক্টস। কার সাথে প্রপোর্শনাল, কোয়ান্টিটি অফ চার্জ, অর্থাৎ এটার কোয়ান্টিটি যদি Q1 ধরি, এটার কোয়ান্টিটি যদি Q2 ধরি, তাহলে এখান থেকে যেটা বলা যাচ্ছে, F ভ্যারিয়াস টু Q1 ইন্টু Q2,
ঠিক আছে, এদের কোয়ান্টিটির প্রোডাক্ট গুণফলের সাথে সমানুপাতিক, আর এদের মধ্যবর্তী যে দূরত্ব, যেটাকে যদি আমি ডি ধরি তাহলে দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ এ ভ্যারিজেস টু 1/d। এবং এখান থেকে আমরা যদি যৌগিক ভেদের নিয়ম অ্যাপ্লাই করি আমরা কি পেয়ে যাচ্ছি, এ ভ্যারিজেস টু q1 q2, ভ্যারিয়েশনের রুল যদি অ্যাপ্লাই করি এ ভ্যারিজেস টু q1 q2/d। এখানে একটা কনস্ট্যান্ট নিলে কি আসছে, f ইকুয়ালস টু k ইন্টু q1 ইন্টু q2/d। ঠিক আছে, এই এসে যাচ্ছে আমার অ্যান্সার, এবং এই এসে যাচ্ছে আমার কুলম্বের ফর্মুলা। ঠিক আছে, এবং সেই কুলম্বের ফর্মুলা এটাই আমরা দেখো এখানে দেখেছি, k ইন্টু q1 q2/d, যেখানে kটা হচ্ছে একটা নন জিরো কনস্ট্যান্ট। ঠিক আছে, ভ্যারিয়েশনের রুলস তাই বলছে। তাহলে এখানে কোনটা কি দেখে দেওয়া হলো, q1 q2d বলে দিয়েছি। kটা এখানে ইম্পর্টেন্ট, kটাকে বলা হচ্ছে k হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেটাকে কুলম্ব ল কনস্ট্যান্টও বলা হয়, যেটার ভ্যালু কত 8.988 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে আমাদের কে এর ভ্যালু। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের টোটাল 40টা কোয়েশ্চেন্স। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট ফর MTS 2024 আপকামিং যে পরীক্ষা তোমাদের আসছে তার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন্স, এরকম সিরিজ তো আরও আমরা আনবো, আমাদের সামনে আসছে, আমাদের এখনও সময় আছে MTS এর। তো তোমরা প্রিপারেশান তোমরা নিচ্ছ নাও, আমাদের এই সিরিজগুলো অবশ্যই ফলো করতে থাকো। আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আসছে পুজো সকলের খুব ভালো কাটুক, এবং পুজো পরবর্তী সময় নিশ্চয়ই কোনো সুখবর আসুক এই কামনা করি। সবাইকে থ্যাংক ইউ সাথে থাকার জন্য।